প্যাটার্ন যে কোশ্চেন আসবে আপনারা তো জানেন যে চুজ ওয়ান ওয়ার্ড ফ্রম মেনি, চুজ মোর দ্যান ওয়ান ওয়ার্ডস, maybe 2 or 3 correct answers, all of the answers, none of the answers. So MCQ তে কি হয় নরমালি যে 5 কোশ্চেন থাকলো অথবা 3 থাকলো 4 থাকলো, তো কোনটা কারেক্ট আনসার, you have to pick up the correct answers or you have to pick the, if যদি প্রত্যেকটা আনসারই Recording stopped. okay, so then you have to answer all of the answers are okay. If there is no answer, then none of Recording the in answers. progress. আর সিনারিও বেসড বা কেস বেসড কোশ্চেন গুলোতে যেগুলো থাকে যে আপনার একটা কেস টাইপের ইলাস্ট্রেশন দিয়ে দিল, দেন এমসিকিউ কোশ্চেন থাকতে পারে, সিঙ্গেল ওয়ার্ড থাকতে পারে, ইন্টারিং সিঙ্গেল নাম্বারও হতে পারে। সে ফর এক্সাম্পল যে আপনার ইনভেন্টরি ভ্যালু কত হবে, কস্ট অফ সেলস এর ভ্যালু কত হবে, তারপর ওপেনিং ইনভেন্টরি ভ্যালু কত হবে, ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত হবে, প্রফিট পার্সেন্টেজ কেমন হবে, মার্জিন কত হবে, মার্কআপ কত হবে, এরকম কোশ্চেন দিয়ে দিল, বাট আনসারটা আপনাকে এন্টার করতে হবে। সিমিলার মিসিং ওয়ার্ড আপনার খুঁজে বের করতে হইতে পারে, যে একটা দিয়ে দিলে একটা সিনারিও, সো দেন ওখান থেকে এক্সাক্ট যে আনসারটা হবে সেটা আপনি খুঁজে ওই ওয়ার্ডটা সিলেক্ট করতে হবে। আর ক্যালকুলেটেড কোশ্চেন আপনাকে ম্যাথের কোশ্চেন গুলো দিয়ে দিবে, দিয়ে দেন ওখানে একটা বক্স ক্রিয়েট করে দিবে, দেন ওই বক্সের ভিতরে আপনাকে রাইট আনসারটা পিক করে দিতে হবে। সো এনি আদার কোশ্চেন যেগুলো আইসিবি থিঙ্ক করতেছে অ্যাপ্রোপ্রিয়েট, হ্যাঁ সেগুলো আপনারা শুনছেন। সো পরীক্ষা যেহেতু হচ্ছে, সো পরীক্ষা হলে আপনারাও জানতে পারবেন যে কি টাইপের কোশ্চেন হয়, সো আরো ইলাবোরেট আনসার আপনারা পাবেন। সো যেরকম ওই যে বলতেছিলেন, এই জন্য আমি শুরু করার আগে এটা বলতেছি, এই যে একটা কোশ্চেন আছে দেখেন পড়েন। বলতেছিলাম যে এটা আমরা কিন্তু ফর্মাল ক্লাস মানে ওই পার্টটাতে আছি, সো এই পার্টটাতে আমরা এটা ডিসকাস করতেছি, তো আমরা পরের চ্যাপ্টারে চলে যাব, যার কারণে এটা ডিসকাস করতেছি। কে একজন একটু পড়েন কোশ্চেনটা, এনিওয়ান? স্যার কোশ্চেনটা দেখা যাচ্ছে স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আপনার কোশ্চেন পেপারটা স্ক্রিন দেখা তো যাচ্ছে আসেনি। স্ক্রিন আসেনি? না না স্যার, জাস্ট খালি ডেমোটা রয়েছে, ওয়ার্ড তারপর পাওয়ার পয়েন্ট এক্সেল এর। চ্যাপ্টার 9 ইনভেন্টরি স্যাম্পল কোশ্চেন, এটাতে ক্লিক করা আছে স্যার, বাট এটা আসতেছে না, শো করতেছে না এখন আমাদের সামনে। আমার এখানে তো শো করতেছে স্যার আপনি এটা একটু ব্যাকে গিয়ে Sure. তারপর আবার ইয়ে করুন স্যার। এখন হচ্ছে না স্যার, স্যার আপনার উইন্ডোজের যে ফোল্ডারটা ক্লাস নাম দিয়ে যে ফোল্ডার, এটা আসছে। জি স্যার আসছে স্যার। সো এবার দেখেন এই জায়গায় আপনারা যে কোশ্চেনটা আছে কেউ একজন পড়েন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কি 5 টাইপস অফ কোশ্চেনস কিন্তু I have already discussed. There may be the 5 types of questions you have to answer. So the question pattern may be this way, by this way. Okay. So someone you may Yes, sir. Read out the questions, then I will go for the discussion. Okay. Yes sir. Yes sir. I can. Okay. Number 1, a business has opening inventory of BDT 9,200 and closing inventory of BDT 8,100. Dot purchase for the year where BDT 76,500. Delivery inwards was BDT 50 and delivery outwards was BDT 180. What is the correct amount of the cost of sales? Oh, okay. So thank you for reading and cooperation. So when you are reading a questions or any other else, you don't need to put or you need to understand. কে করতেছে এটা? ভাই এগুলি কোন ধরনের? এগুলো কি করলো? ইমন দেওয়ান ভাই আপনি এগুলি কি করতেছেন? Maybe he is not able to understand, so that's why doing this. Okay, no problem. Take it easy. So you are going through the questions. So আমরা এখন আনসারে চলে যাই।
যে এরকম কোশ্চেন আসলে আপনার এই জায়গায় আনসারটা কত হবে? সো বলেন কেউ একজন, আপনার এই জায়গায় আনসারটা কত স্যার হবে? বি 1 নাম্বার নম্বর question। 77650। আচ্ছা বলেন কেন, কিভাবে? সবাই কি 7650 আসছে সবার আনসার? যদি না স্যার এসে থাকে ওপেনিং তাহলে শুনেন ইনভেন্টরির সাথে যে কেন পারচেজটা যোগ আসছে। করছি, স্যার আমি তার বুঝি সাথে নাই। ইনওয়ার্ডটা যোগ করলাম আর ক্লোজিং ইনভেন্টরি বাদ দিছি স্যার। আবার বলেন। ওপেনিং ইনভেন্টরি 9200, তার সাথে ওকে পারচেজ অ্যাড করছি স্যার 76500, তার ওকে সাথে অ্যাড করছি ডেলিভারি ইনওয়ার্ড 50 টাকা, বাদ দিছি ক্লোজিং ইনভেন্টরি স্যার। ওকে, সো দ্যাটস দ্য আনসার, রাইট আনসার। বাট ডেলিভারি আউটসোর্স নট দ্য পার্ট স্যার অফ ওটা দ্য তো কস্ট অফ অপারেটিং সেলস। এক্সপেন্স, ওটা তো অপারেটিং Okay, delivery outsource are not the part of the cost of sales. Okay, so then we may go for second questions. Anyone another anyone? Fakir Siddiqur Rahman. Siddiqur Rahman, 41. You may read out. Rahul Agro Ceramical Limited is preparing its financial statements for the year ended 30 June 2021. Having extracted an initial trial balance, it has no operating inventory. Its purchases in the period were BDT. স্যার দাগের জন্য বোঝা যাচ্ছে না। 6,86,880 and closing inventory were valued at 18,647 on 30 June 2021. Which of the journal entry are required to record cost? Okay, so then here is which two journals entries are required to record the cost? So then give me the answer. আমি এখান থেকে জিজ্ঞেস করতেছি যে পার্টিসিপেন্ট থেকে যে ফার্স্ট অফ অল কে আনসার করতে পারবেন বলেন, যে পারেন বলেন। স্যার We বি have নাম্বার। discussed. বলেন কোনটা আনসার হবে? দুইটা জেবি হবে জার্নাল এন্ট্রি। সো জার্নাল এন্ট্রি গুলো কোনটা কোনটা হবে? Rahul Agrochemical Limited is preparing its financial statement for the year ended 30 June 2000 and having extracted an initial trial balance. So এই জায়গায় যেটা বলছে যে পারচেজ করছে ওই পিরিয়ডে এবং ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুড করছে কত টাকা? 80,647 30 June. So which two of the journal entries are required to record the cost? কোন দুইটা জার্নাল এন্ট্রি দিতে হবে বলেন? A B C D E F এর ভিতর থেকে দুইটা পিক করেন। স্যার বি আর ই। B আর D হয়নি আনসার। দেন নেক্সট বি আর ই স্যার, বি আর ই। B আর E। আপনি আমার মনে হয় যে আপনারা বক্সে লিখেন, যারা কারেক্ট আনসার যারা আসবে সেটা আমি পিক করব, দেন আমি আনসার বলে দেব। সো আপনারা বক্সে লিখতে পারেন যে রাইট আনসার কোনটা। জার্নাল এন্ট্রি সো বলেন যে দুইটা জার্নাল হবে আর কি। সো এই জায়গায় দুইটা A B C D E F আছে, এর ভিতর থেকে দুইটা জার্নাল এন্ট্রি আপনাকে এই সময় দিতে হবে। সো এই দুইটা জার্নাল এন্ট্রি কোনটা? একজন বলছে B আর E। B আর E। ওকে, ভালো করে খেয়াল করেন আপনারা। একজন আনসার করছে, আমার মনে হয় যে উনি কনফিডেন্ট, সিদ্দিকুর রহমান। একজনের তো হবে না ভাই। আর কেউ আনসার করতে পারেন না এই কোশ্চেনের? পরীক্ষার হলে আপনাকে এরকম কোশ্চেনই আসবে এবং আপনাকে আনসার করতে হবে। সো বলেন, আরেকজন আনসার করছেন বি আর ডি। বি আর ডি, বি আর ডি, বি আর ই। আচ্ছা, আপনারা যারা বি আনসার করতেছেন আবার একটু খেয়াল করেন, কোশ্চেনে খেয়াল করেন। ইট হ্যাজ নো পেনি ইনভেন্টরি, ইটস পারচেস ইন দ্য পিরিয়ড ওয়ার 6,86,880 and closing inventories were valued as BDT 18,648 on 30 June. Which two of the journal entries are required to record cost? ভালো করে খেয়াল করে দেখেন যে আপনার এটা করা হয়ে গেছে, অলরেডি এটা ডান।
এবং আপনার এই দুইটা জার্নাল এন্ট্রি দিতে হবে, যেটার জন্য আপনাকে এই কস্টটা রেকর্ড করা যাবে। আচ্ছা, এইটা কে করছেন সেই নামটা কি বলতে পারবেন কেউ, যে হু হ্যাজ ডান দিস চাইল্ড ইস সিআরকে? স্যার এটা না স্যার, সহায়তা স্যার এই লেখাগুলোর জন্য বুঝতে পারতেছি না স্যার। এই লেখাটা কে স্যার উনি লিখছে? বুঝতে পারবে যে লিখছে স্যার, এছাড়া তো কেউ বুঝতে পারবে না। only the person can understand he has done the stupid word. স্যার Or- কি লিখছে একদম ফালতু খুব বাজে একটা ওয়ার্ড লিখছে এই জায়গায়। who is that person? সাইদুর ভাই আপনি ওনাকে লিখেছেন এখানে আপনার তো যখন এডিটেবল অপশন তো থাকার কথা না। হোস্ট কে ছিলেন? সাইদুর ভাই আপনি ওনাকে কিক মেরে বের করে দেন। না না না, সিএ পড়াশোনা করতে হয় সেই বিয়াদবের মতো কাজ করে। না, আপনি এটা ওই ওয়ার্ডটা ইউজ করেন না, কিক মেরে বেঁধেন, এটা কে বললেন? আপনার এই কলিগ, ঠিক আছে? সরি, আপনাদের ক্লাসমেট। ডোন্ট সে রাফ এন্ড টাফ ওয়ার্ড। সো হোস্ট চেঞ্জ করা যাবে না বোধহয় পরের থেকে, এবং কোনো করা যাবে না। কে কে হোস্ট আছেন আজকে? দোজ পারসন উইল বি নোটেড। আমি সাদ্দাম হোসাইন হোস্ট আছি। এবং অ্যাজ এ হোস্ট আছে স্যার দুইজন। ক্লাস ওর স্যার দেখলে ভালো হয়, স্যার আপনাদের যদি কোয়েস্ট করে দেয় সেটাই বেটার হয়। এটা কেন হয়েছে সেটা বলেন। স্যার উনি আপনার স্ক্রিনে মানে ড্রয়িং করছে কি একটা, এই আর কিছু না। ওকে, সো আমি কি অনেক সময় এটা ভুলে ক্লাস ইন স্যার, পর্যন্ত অনেক আমি সময় কি এটা আইটি কে ভুলে ইনফর্ম হয়ে করব? No, আইটি কে ইনফর্ম করব ভুলে নাকি? হওয়া তো কথা না, কারণ এই স্যার, ওয়ার্ডটা যেটা লিখছে এটা তো ভুলে স্যার, হয় না। এটা অনেক সময় অনেকে ফোন পকেটে রাখা থাকে বা থাকে, না, না, না। ভাই, এটা স্যার ডেলিভারি ক্লিক করছে স্যার এটা। এটা ইচ্ছা করে করছে এবং সুন্দর করে ওকে, আমরা যদি স্লাইড চেঞ্জ করি তাহলে কি যাবে, নাকি এটা থাকতে থাকবে ক্লাস পর্যন্ত? ভাই না, এটা স্যার, যেটা লেখা আছে এটা অবশ্য করে লিখছি, এটা বুঝা যাচ্ছে। ওকে, উই স্যার, মে আপনি রিজিউম এটা কেটে দেন, এন্ড দেন disturb ইন্টার। করবেন না। আচ্ছা, আমি যদি এটা রিজিউম করে দিই এবং নতুন করে ইন্টার করি তাহলে কি এটা থাকবে? মেবি নো স্যার। না স্যার, এটা থাকবে না স্যার, আপনি জাস্ট সেভ করবেন না, ডু নট সেভ দিলে এটা স্যার চলে যাবে। ওকে, আমার মনে হচ্ছে আপনাদের এই কোশ্চেনে আনসার করার মতন নাই, সো আপনারাই বুঝবেন। আমার ক্লাসের স্লাইডে চলে যায়, আমি এটা কেটে দিই। স্যার এটা তো বিথা আপু আপনার কান্না আপনি নোটিস করছিলেন? স্যার এখনো তো দেখা যাচ্ছে স্যার, স্ক্রিনটা শেয়ার বন্ধ করে স্যার করলে মনে হয় ভালো। ইমন দেওয়ান কে আছেন, উনি এই লেখাটা লিখছিলেন তখন নিচে ওনার নামটাই আসছিল। দেওয়ান, কি দেওয়ান বলছেন? ইমন দেওয়ান। ইমন দেওয়ান উনি একজন ছিল। ওনাকে বের করেন, তারপরে ইয়ে করেন। না, ইমন দেওয়ান ওনাকে বের করার দরকার নাই। তো ইমন দেওয়ান আছেন? এখন তো আর কিছু শেয়ার নাই না? না স্যার এখন ক্লিয়ার। না স্যার এখন স্যার ওকে আছে স্যার, আপনাকে ক্লিয়ার আপনারা ক্যামেরা অন করেন তো, যদি কোনো প্রবলেম না থাকে। স্যার আমরা ক্যামেরা অন করব? হ্যাঁ, ক্যামেরা অন করেন। আর এবং কি দেওয়ান স্যার বললেন আমরা যে? সবাই, স্যার আমরা হ্যাঁ, সবাই সবাই যদি on প্রবলেম না করব। থাকে, ফ্যামিলিতে যদি প্রবলেম না থাকে, আমি হ্যাঁ স্যার করতেছি, ওয়েট। আচ্ছা একটু দেখতে যাচ্ছি কে কে ক্লাস করছে। ফারাবি, থ্যাংক ইউ। ফকির ইখতিয়ারউদ্দিন, থ্যাংক ইউ। ক্যামেরা অফ করে দিব স্যার। হ্যাঁ, ক্যামেরা অফ করে দেন। থ্যাংক ইউ। যারা অন করছেন তাদেরকে থ্যাংক ইউ। সাজিয়া চৌধুরী, থ্যাংক ইউ আপনাকে। বিথি আক্তার, থ্যাংক ইউ। জি স্যার। বাসা থেকে ক্লাস করতেছেন, সবার সাথে দেখা হলো, ইন্টারঅ্যাকশন হলো। আমি এটা জি। সর্ট আউট করতে যাচ্ছি। শুভ শেখ, থ্যাংক ইউ। আর বাকিরা কি মানে ইন এ কন্ডিশন দ্যাট অনেক সময় হয় আমি বাসায় থাকলে দেখা যায় যে অনেক সময় ভিডিও অন করা যায় না, সো দ্যাটস দ্য ডিফারেন্ট পার্ট। স্যার আছি, আমরাও আছি স্যার। ওকে, থ্যাংক ইউ। তানভীর টিপু, আপনি কি অফিসে না বাসায়? স্যার এই যে বাসা ঢুকতেছি মাত্র। ওকে, এখন তো বাসায় ঢুকতেছেন, ক্লাস করতেছেন, আর নইলে আপনার রাস্তায় থাকা লাগতো। সো তারপর আইসিবি ক্লাসে যায় পিছিয়ে যায় বসা লাগতো স্যার। সো ইটস এ পার্ট। সাজু আহমেদ, থ্যাংক ইউ। মাত্র আসলাম বাসায়। হ্যাঁ, গুড। এরই তো সিএ পড়াশোনা, তো এটাই মজা যে আপনি এরকম পরিশ্রম করে যাবেন, এরপরে বাসায় যাবেন, দেন পড়তে বসবেন। রেস্ট নিয়ে স্যার নেওয়ার 1 সময়। নভেম্বর থেকে স্যার ওইদিন আপনার সাথে দেখা হয়েছিল কিন্তু আপনার ফেয়ারওয়েলের দিন। ও তাই? জি স্যার। আচ্ছা, না খেয়াল নেই। স্যার আপনি কি 1 নমিনেট ছিলেন? এখন আপনার যেটা বলি,
তো এখন আপনারা অফ করে দেন, আমরা মনে হয় ক্লাসের স্লাইডে আবার ফিরে যাই। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। আর যদি আপনারা থাকতে চান অন করে, সো দ্যাটস গুড। আমি মাঝে মাঝে দেখলাম আপনাদের ফেস, যে কাদের সাথে ক্লাস করতেছি আর কি। হ্যাঁ, মাঝে মাঝে আমরা আসবো ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ আমরাও আসবো। আমরা নতুন করে শেয়ার করা শুরু করি। হ্যাঁ, আপনি কন্টিনিউ আসতে হবে, আপনি তো মাঝে মাঝে আসলে হবে না, আপনাকে আমরা সবসময় দেখবো। স্যার আমরা কি আজকে স্যার নিউ চ্যাপ্টার শুরু করব? নিউ চ্যাপ্টার শুরু হবে তার আগে আমি একটা কিছু বলতে চাচ্ছিলাম, তো এটা একটু ইন্টারাপ্ট হয়ে গেল। বলেন স্যার। এবার দেখা যাচ্ছে আবার? স্যার এবার ওকে আছে স্যার, কোনো ওকে। আচ্ছা, আপনাদের বলতেছি এই টাইপের কিছু কোশ্চেন থাকবে, যেরকম ধরেন আপনি এটা চিন্তা করবেন কারেক্ট আনসার কেউ দিতে পারেননি, এই জন্য আমি কোশ্চেনের আনসারটা দিলাম না। সো 3rd নাম্বার কোশ্চেনে আপনি চলে আসেন। সো এই জায়গায় একটা জিনিস চিন্তা করবেন যে কারেক্ট আনসারটা কি হবে। 3 নাম্বারে চলে আসেন। এটাও সেম কোশ্চেন, খুব সহজে আপনি আনসার করতে পারবেন, যে কোনো একজন পড়েন। স্যার আমি পড়বো? কে বলতেছিলেন, নাম বলেন। বিথি আক্তার। হ্যাঁ বলেন। জি স্যার। Square BD Limited began trading on 1 January 2020 and had 0 inventories at that date. During 2018, it made purchase of BDT 4,50,000, incurred delivery inward of BDT 24,000. Delivery outward of BDT 29,000. In closing inventories at 31st December 2020 were BDT 52,000. Okay. What is the correct amount for cost of sales? Thank you, Vithi. What is the correct amount for cost of sales for the year ended 31st December 2008? Okay. What is the correct amount? The B number. কে বলছেন? Sir, B 427. 427. ওকে, এটা সহজ আনসার। আগের কোশ্চেনটারই রিপিট, খালি ডিজিট চেঞ্জ আছে। হ্যাঁ, সো এইবার আপনাদের এক্সাম স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আসবে, এই কোশ্চেনের আনসারটা করবেন। একটা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো আপনি ইউ উইল গেট, মানে রিড করার পরে আপনাদের আমি 2 মিনিটস সময় দিব। সো অ্যানাদার ওয়ান, প্লিজ রিড আউট। রাসেল মিয়া আছেন? রাসেল মিয়া পড়েন। ও না, এত বাসায় আসছে, দেখা গেলো রেস্ট নিচ্ছে। হ্যাঁ স্যার পড়তে পারবো স্যার। Okay, please. Phone number question. Bookmark Company Limited. Bookmark Company Limited has 200 units in inventory at 30 November 2081, valued at 8,000. During December, it made the following purchase and sales. Okay. আপনারা যদি খাতা থাকে ডান পাশে লিখে ফেলান ফিগার গুলো। 30 নভেম্বর 200 ইউনিট এবং টোটাল ভ্যালু কত? 800 টাকা। সো দেন, হ্যাঁ বলেন কে বলতেছিলেন যেন? রাসেল মিয়া, প্লিজ। 2 divided by 12 purchase. 2 divided by 12 না ভাই, সরি, ওই ডিসেম্বরের 2 তারিখ। ওকে স্যার। ওকে, ডিসেম্বর 2 ডিসেম্বর আর কি, ওই জায়গায় শুধু ডেট দেয়া আছে আর মান্থের 2 নাম December দেয়া আছে। purchased 1,000 units, 500 each. 5 December sold 700 units, 7.5 each. December 12 December purchased 800, 2.20 each. 15 December purchased 300, 6.60 each. 21 December sold 400 units, 8.00 each. 28 December sold 500 units, 8.20 each. Which of the following? Which of the following is the closing value
ক্লোজিং ইনভেন্টরি amount অ্যামাউন্ট ইউজিং using ফিফো FIFO. স্যার এবং FIFO 4620 কত 4620 স্যার হয়নি আবার বলেন ফিগার লেখেন এবার কত হবে বলেন পলাশ রোল বি এন্ড এফ বি এন্ড ডি স্যার 4460 4460 এটা ঠিক আছে অন্যরা বলেন আপনারা পার্টিসিপেট করেন সমস্যা নাই আমরাই তো হ্যাঁ যদি কারেক্ট অ্যানসার হয় বলেন আর যদি কারেক্ট অ্যানসার না হয় সেটাও বলেন যে কারেক্ট অ্যানসার না 4460 বলছেন একজন রাইট অ্যানসার ওনারা কি শুনতেছেন না মানে আপনারা কি করতেছেন না নাকি অন দা মানে ক্যালকুলেশন করতেছেন জি স্যার করতেছি ওকে ওকে স্যার করতেছে একটু ওকে ওকে প্লিজ স্যার এগুলো কি রিয়েল এক্সাম কোশ্চেনস এরকমই হবে হ্যাঁ রিয়েল এক্সাম কোশ্চেন এরকমই থাকবে দেখেন না সিম্পল এর ভিতর কোশ্চেন আপনাকে কি বের করতে বলছে অনলি ক্লোজিং ইনভেন্টরি অ্যামাউন্ট বের করতে বলছে ইউজিং ফিফো সো আপনার তো একটা ফিগারই চাইছে না আপনি জাস্ট বলবেন ক্লোজিং ইনভেন্টরি ফিগার দিস অ্যামাউন্ট সো এমসিকিউ টাইপের নিচে কোশ্চেন দিয়েও দিতে পারে আনসার যে এ বি সি ডি এরকম আনসার দিয়ে দিল চারটা বা পাঁচটা কারেক্ট আনসারটা পিক করতে বললো অথবা একটা ফিল্ড দিয়ে দিল আপনার জায়গায় কারেক্ট ফিগারটা আপনাকে ইনসার্ট করতে বললো সো দ্যাটস দ্য কোশ্চেন ক্যালকুলেটর বেশি করে ইউজ করা শিখেন এবং প্র্যাকটিক্যালি ইউজ করা শিখেন এবং মার্ক করা শিখতে শিখেন যে কোন ফিগারের সাথে কোন ফিগার আমি মাল্টিপ্লাই করব কোনটার সাথে কোনটা লেস করব এবং কিভাবে আনসার করব শর্টেস্ট পসিবল টাইম স্যার 5700 5700 হয়নি বলেন স্যার 4460 4460 পিকুলিয়ার আনসার 4460 হ্যাঁ তারপর 4460 ওকে 5 জনের আনসার পাইছি আমি এখন পর্যন্ত বাকিরা কি আনসার করতেছেন এখনো স্যার 4460 ওকে সো 4460 ইজ দ্য রাইট আনসার এত সময় আপনাদের লাগার কথা না যদি আপনি খুব মানে রাইট ওয়েতে আপনি আনসার করেন এখানে কি আনসার বলতে বলছে আপনার কি দরকার আছে 4440 নাকি স্যার না 4460 ওকে রাইট আনসার 4460 সো আপনারা দেখেন এখানে কি আনসার চাইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজিং ইনভেন্টরি অ্যামাউন্ট ইউজিং ফিফো আপনার কাছে ক্লোজিং ইনভেন্টরি জানতে চাইছে সো আপনি এই জায়গায় খেয়াল করে দেখেন আপনার 2000 ওপেনিং ছিল 10,000 পারচেজ করছে তারপর 8,000 পারচেজ করছে তারপর 3,000 পারচেজ করছে সো আপনি ক্যালকুলেটর যদি দ্রুত করতে চান আপনি দেখেন ক্লোজিং ইনভেন্টরি আসলে ফিগারটা ইউনিট আগে বের করে নেবেন যদি ক্লোজিং ইনভেন্টরি বের করতে বলে তো সেক্ষেত্রে আপনার কত থাকে যে 200 সরি কত ক্লোজিং ইনভেন্টরি 700 থাকে স্যার হ্যাঁ 700 তো 700 যদি ক্লোজিং ইনভেন্টরি হয় আপনি এবার খেয়াল করে দেখেন এই স্লাইডের দিক তাকান এই 700 কোথা থেকে থাকবে একদম লাস্টে 15 তারিখে দেখেন পারচেজ করা আছে আর 12 তারিখেও পারচেজ আছে তো এই 500 আপনার 700 কোথা থেকে আসবে এই 15 এর থেকে আসবে 300 আর 12 এর থেকে আসবে 800 থেকে আসবে 400 ওকে আপনাদের জন্য আমি একটু কষ্ট করে অঙ্কটা করছিলামও তো এই জায়গা আরেকটা জিনিস শেয়ার করতে চাচ্ছি তো দেখা যাচ্ছে স্যার ওপেন হয় নাই না স্যার ওপেন হয় নাই স্যার ওপেন হয় স্যার এগুলা শর্টকাটে করার কোনো নিয়ম নাই স্যার কোশ্চেন সলিউশন আসছে এবার জি না স্যার হ্যাঁ হ্যাঁ আসছে স্যার আসছে স্যার ওকে সো দেখেন আপনার ওই যে 1 আর 3 এর আনসার কিন্তু এই যে উপরে আছে ওপেনিং ইনভেন্টরি পারচেজ ডেলিভারি নোটস ক্লোজিং ইনভেন্টরি লেস এই যে আপনার কস্ট অফ সেলস এর ভ্যালু হ্যাঁ কস্ট অফ সেলস
সো এগুলো সহজ, বাট এটার ক্ষেত্রে দেখেন যে আমরা এই যে সোল্ড যে মার্ক করে রাখছি আমি, দেখেন ওই যে লাস্টে আনসার দিয়ে আসছে 4460। ওকে, সো এই জায়গা দেখেন আমি এই জায়গা থেকে যেগুলো মার্ক করছি এগুলো একটু খেয়াল করেন। দেখেন এই যে লাস্ট যে পারচেজ এটা কোথায় 300 না, ওই যে ইসে আছে C19 এ আছে ইনটু 6.6, আর আমার টোটাল যে 700 ক্লোজিং ইনভেন্টরি 700 থেকে রেস্ট অফ দা কত 400 এই যে আগের পারচেজ থেকে আগের ডেট থেকে। তো আপনি এই যদি ক্যালকুলেটরে দ্রুত চাপেন, মানে ক্যালকুলেটর যদি খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারেন, দ্যাট উইল বি গুড ফর ইউ to answer the questions in a shortest possible time. Okay, so this way you may answer in a shortest way. Okay, so আমরা এই জায়গা থেকে এইভাবে আগে যদি ম্যাথ করতে হইতো তাহলে আপনাকে এরকম ডেট, ওপেনিং, পারচেজ, পার ইউনিট, কস্ট অফ সেলস, ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি, দেন ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বের করতে হইতো। কিন্তু আপনার এই জায়গা যেহেতু এটা থাকবে না, সো আপনাকে পরীক্ষা যে ওয়েতে আসতেছে আপনি প্র্যাকটিস করেন শর্টেজ কিভাবে এই আনসার গুলো বের করতে পারেন। শর্ট ভাবে করার উপায় কি স্যার? সরি, শর্টকাট নিয়ম আছে স্যার কোনো? শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়ম তো এই যে বললাম না, ক্লোজিং ইনভেন্টরি বের করে ফেলবেন। ক্লোজিং ইনভেন্টরি বের করতে হলে কি করতে হবে? এই যে দেখেন শর্টকাট ওয়ে, ওপেনিং কত 200 প্লাস যত পারচেজ আছে যোগ করেন। আমি তো এই এক্সেলে করতেছি, আপনার ক্যালকুলেটরে করে নেবেন। এই যে পারচেজ গুলাকে যোগ করলে কত হইলো 2300, 2300। এবার যত সোল্ড আছে সেগুলোরে বাদ দিবেন। সো আপনি আগে কোয়ান্টিটিতে আগে বের করে নেবেন, শেষ। সো আপনার এখন দেখেন ক্লোজিং ইনভেন্টরি কত, এই যে সহজে 700 বেরোইছে। এখন 700 বেরোনোর পর এই ক্যালকুলেশন, এই যে এইভাবে এই লাস্ট কোন পারচেজ আছে সেলের আগে লাস্ট কোন পারচেজ আছে এটা, ওখান থেকে 300 ইনটু এটা, বাকি 400 জন্য এখান থেকে এটা, শেষ। এলো শর্টেস্ট পসিবল আনসার। ওকে, তো আমরা বোধহয় আগেরটায় চলে যাই। স্টপ শেয়ারিং। সো এবার ওয়ার্ডে আবার চলে যাই। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটা দেখেন। 5 নাম্বার কোশ্চেনের পরে আমরা নতুন চ্যাপ্টারে চলে যাব। এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আপনাদেরকে দিয়ে দিব, আমি সময় পাইনি অতটা, তো করতেছিলাম, সো যতটুকু পারছি করছি, আরো আছে। সো এই 5 নাম্বার কোশ্চেনটা কেউ পড়েন? তানভীর টিপু, তানভীর টিপু, আপনি শুনতেছেন? জি স্যার। হ্যাঁ প্লিজ। ইনভেন্টরি ক্যাটাগরি, আচ্ছা না, ওকে, প্রথম থেকে প্লিজ। The following information relates to Joshore Flour Mills Limited year-end inventory of finished goods. Okay. Inventory category: direct cost of materials and labor, production overhead, expected selling and distribution overhead, expected selling price. Okay. Inventory category 1. Direct cost 2,470, production overhead 2,100, expected selling and distribution 480, expected selling price 5,800. Okay. Inventory category 2, direct cost 9,360, production overhead 2,700, expected selling and distribution overhead 150, expected selling price 12,040. Okay. Inventory category 3, direct cost 1,450, production overhead 850, expected selling and distribution overhead 190, expected selling price 2,560. Total direct cost 13,280, production overhead 5,680, expected selling and distribution overhead 820, expected selling price 20,400. Which of the following is the closing inventory amount using FIFO? হ্যাঁ বলেন, এবার আনসার করেন, কত হবে আনসার? স্যার ফার্স্ট লাইন থেকে একটু যাওয়া যায় কোশ্চেনের নাম্বার 5 এর।
ওকে দেওয়া যায়, ওই আমি Last দরকার line. নামাই দিচ্ছি এই লাইনটা পরের পেজে। স্যার 7120 না, এখানে চাইছে তো ক্লোজিং ইনভেন্টরি। এবার দেখেন, দেখা যাচ্ছে প্লিজ? এবার ঠিক আছে স্যার, এবার ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। ডাইরেক্ট কস্ট, প্রোডাকশন কস্ট। স্যার এটা তো কোনো অ্যানসারই তো মনে হয় হবে না, কারণ ইনভেন্টরির ইউনিটই তো স্যার দেয়া নাই কোথায়। কি দেয়া নেই? কস্ট অফ গুডস সোল্ড এগুলো করে তারপর ফিনিশড গুডস ক্লোজিং ইনভেন্টরি বের করতে হবে, এরপরে যায় হচ্ছে পারবো। আচ্ছা, অ্যামাউন্ট বের করা, হ্যাঁ হ্যাঁ, তাহলে করা যাবে। এটা আমি অন্য হিসাব করতেছিলাম। সো আমরা ইনভেন্টরি ক্ষেত্রে কিন্তু দুইটা নিয়ম শিখছি। আমি কিন্তু আগে আপনাদের এগুলো শিখাই তারপরে আসিনি, আমি শিখাইছি ফাইনাল আনসার কিভাবে করতে হবে সেটা আগে শিখাইছি। যে কি লাগবে আমার যদি ইনভেন্টরি ভ্যালু বের করতে হয়, তাহলে আমাকে কস্ট আর এনআরবি আগে থেকে থাকবে। এরপর কস্ট এবং এনআরবির ভিতর হুইচ ওয়ান ইজ লোয়ার ইন্ডিভিজুয়াল ক্যাটাগরি আইটেমে, সেটা আমার ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুতে আসবে। সো হেয়ার ইউ হ্যাভ টু ফার্স্ট ক্যালকুলেট কস্ট and NRV, then you have to calculate closing inventory, okay, using FIFO. খুবই সহজ, জাস্ট প্রেজেন্টেশন দেখে আপনার মনে হচ্ছে যে এরকম আমি আপনাদের এক্সেলে করে রাখছি, আপনি দেখে এটা কি আপনারা একটু চেষ্টা করেন। 18,960 কত? 18,960 হয়নি আনসার। স্যার 13,280 না, হয়নি। এই এক কোশ্চেনের ভিতর আপনি অনেক কোশ্চেনের বইয়ের যেহেতু অনেকগুলো কোশ্চেন আছে না, সব কোশ্চেনের আনসার চলে আসবে একটা কোশ্চেনের ভিতর দিয়ে। সো দেখেন, কেউ ট্রাই করতেছেন? স্যার আপনি ট্রাই করলে বলতে পারেন। হ্যাঁ, 240 টাকা। কত? প্লিজ আবার বলেন কত, যে চেষ্টা করতেছেন সেটা তো ভালো। ফিগার কত হবে বললেন? স্যার বলছি 1440 টাকা। না 1440 টাকা না ভাই, এই জায়গা অনেক টাকা পয়সা। স্যার আপনার এক্সেল শীটে একটু দেখাই দেন তাহলে ভালো হয়, তারপরে নেক্সট ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এক্সেল শীটে চলে যাই। তার আগে একটু বলি, এখন দেখেন আপনারা যেভাবে করছেন ওইটা হইতে পারে। সো এবার দেখেন স্যার 19,780 না, হয়নি ভাই। আচ্ছা, এক নাম্বারটা দেখেন, এক নাম্বারটা কিভাবে করছেন সেটা বলেন তো কেউ একজন। এই যে একের ক্লোজিং ইনভেন্টরি কত হবে বলেন? ক্যাটাগরি 1, ইনভেন্টরি ক্যাটাগরি 1 প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। ওকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে। হলো ইনভেন্টরি ক্যাটাগরি 1 এ দেখেন কি আছে, ডাইরেক্ট কস্ট অফ ম্যাটেরিয়ালস এন্ড লেবার, প্রোডাকশন ওভারহেড ইনকার্ড, এই দুটো যোগ দেন, তাহলে কত আসে? এটা হলো আপনার কস্ট 2470, এটা হলো এটার সাথে 2100 যোগ দেন, কত আসে? 4570, that is the cost for inventory category 1. Okay, so 4570 cost. Then what is the NRV for category 1? NRV, expected selling price less expected selling and distribution overhead. Okay, so expected selling and distribution overhead, so that is the NRV, 5,800 less 480, so 5320. So by this way you can go through all three category. So for first category 1, what will be the cost of inventory? স্যার প্রথম দুইটা যোগ করে লাস্টে দুইটা বিয়োগ করব। স্যার আবার একটু রিপিট করেন তো স্যার, এক নাম্বার। প্রথমে দেখেন আমার কি বের করতে হবে, দুইটা জিনিস আমরা শিখছি না, কস্ট বের করতে হবে, এনআরবি বের করতে হবে। তো কস্ট বের করতে গেলে কি করতে হবে? ইনভেন্টরি ক্যাটাগরি 1, তাহলে আমার দুইটি কস্ট আছে। কি কি কস্ট আছে? ডাইরেক্ট কস্ট অফ ম্যাটেরিয়ালস এন্ড লেবার এন্ড প্রোডাকশন ওভারহেড। এই দুইটা আইটেম ক্যাটাগরি 1 এ যখন আমি অ্যাড করব, দেন আমি পাবো কস্ট। ক্লিয়ার? দেন আমাকে আরেকটা জিনিস কি বের করতে হবে? এনআরবি। এনআরবি বের করতে হলে আমাকে কি করতে হবে? এক্সপেক্টেড সেলিং প্রাইস থেকে আমি এক্সপেক্টেড সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড বাদ দেব। সো 5800 থেকে 480 যখন আমি লেস করব, তখন আমি কি পাবো? 5320। সো দ্যাট ইজ দ্য এনআরবি। জি স্যার। আপনাদের স্যার 18,760 এখন ঠিক আছে না? 18,000 না, প্রথমটার ক্ষেত্রে কত হবে সেটা বলেন। 750 কত আসছে? 750 কত? 4570 আর এনআরবি আসছে 5320। ঠিক আছে,
স্যার সো এই দুইটা যদি আসে, সো এই দুইটা আসলে এর ভিতর থেকে লোয়ার কোনটা? লোয়ার কোনটা? স্যার লোয়ার হচ্ছে কস্ট 4520 না, কস্ট 4570 এটা লোয়ার। 4570 এটা হচ্ছে লোয়ার স্যার। হ্যাঁ, সো আমরা এবার এক্সেলে চলে যাই। আপনারা তো দেখছেন এটা, তাই না? এখন এক্সেলে যাই ক্যালকুলেশনটা দেখি। এক্সেলে দেখেন আপনার এই জায়গায় কত আছে, খেয়াল করে দেখেন যে আপনার ডাইরেক্ট কস্ট এই দুইটা আছে না? জি স্যার। এই জায়গায় দেখেন এই যে ক্যাটাগরি কই, ক্যাটাগরি 1 না? এখন দেখেন এই যে ডাইরেক্ট কস্ট অফ ম্যাটেরিয়ালস এন্ড লেবার আর প্রোডাকশন ওভারহেড ইনকার্ড, এই দুইটার কস্ট মিলে কত টাকা হয়েছে? এই দেখেন এই যে এই দুইটা মিলে কস্ট হয়েছে। ক্লিয়ার? জি স্যার। এটা দেখেন এই যে দুইটা মিলে কস্ট। ওকে, সো এই দুইটা কস্ট। এখন দেখেন আর এনআরবি কোথা থেকে আসবে? এনআরবি আসবে, এনআরবি কিভাবে বের করছে দেখেন। এনআরবি আসছে এই যে এক্সপেক্টেড সেলিং প্রাইস, এই যে এক্সপেক্টেড সেলিং প্রাইস 5800 থেকে 480 বাদ দিলে এক্সপেক্টেড এনআরবি আসলো। এই এনআরবি থেকে এখন কি হচ্ছে, এখন আমরা এনআরবি পেয়ে গেলাম ঠিক সেম ভাবেই এই যে তিনটা। ওকে, আসছে? এখন দেখেন এই জায়গার এই লাইনটা আমাদের না দিলেও চলে, এটা আমাদের কোনো দরকার নেই। ওকে, এইবার দেখেন এবার আমরা কি পেয়ে গেলাম দেখেন। আমরা অন্যান্য গুলো বাদ দিয়ে দিই। কস্ট কি বুঝতে পারছি? কস্ট আর এনআরবি কিভাবে বের করলাম? স্যার কস্ট আর এনআরবি বুঝতে পারলাম, বুঝতে পেরেছি ইনভেন্টরিটা কেমনে বের করছেন স্যার? এবার আমরা হাইড করে দিই। দেখেন এই দেখেন আপনার দুইটা পাশাপাশি নিয়ে আসছি। এই কস্ট আর এনআরবি যদি আমি বের করতে পারি, এখন দেখেন ইনভেন্টরি বের করতে পারবো খুব সহজে। আপনারাই পারবেন না? স্যার যেটা লোয়ার হবে ইনভেন্টরি কলামে, তাহলে ওইটা আমরা নিব স্যার। তাহলে এই যে দেখেন এখন দেখেন খুব সহজ না? এই যে আমার চলে আসছে কস্ট আর এনআরবি, আসছে না? জি স্যার। কস্ট আর এনআরবি চলে আসছে। সো কস্ট এই জায়গায় লোয়ার যেটা হবে সেটা আমি নিব। কস্ট এবং এনআরবি ভিতরে এটা লোয়ার আসছে, এটা লোয়ার আসছে, এটা লোয়ার আসছে, ঠিক আছে? ওকে, সো আমি এখন সাম করে দিব। কার আনসার কত আসছিল একটু দেখেন, যদি কারেক্ট হয় তাহলে বলেন। একজন বলছিলেন কারেক্ট আনসার 18,760। ওকে, কে বলছিলেন একটু বলবেন নামটা, শুনলে ভালো লাগতো। স্যার এইটা ফিপো মেথডে কিভাবে হয়? কোনটা? মানে এইটাই কি স্যার ফিফো মেথড? এটা ফিফো মেথড না, বাট কোশ্চেনের ট্রিকই তো এই জায়গায়। হবে ওটা তো ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু বলেই দিছে, বলে দিছে না? ক্লোজিং ইনভেন্টরি কোয়ান্টিটি তো আপনাকে বলে দিছে। ওরা বলে দিছে আপনার ক্লোজিং এ কোন কোন ক্যাটাগরির আইটেম আছে, কোয়ান্টিটি বলে নাই, কস্ট তো বলে দিছে। কোয়ান্টিটি আর কস্ট বলে দিছে না? জি স্যার। আপনারা তো ক্লোজিং ইনভেন্টরির কোয়ান্টিটি এবং কস্ট বলে দিছে। আপনার নতুন করে কি বের করার দরকার আছে? এই যে আগের অঙ্কে আমরা যেভাবে করলাম 700 কোয়ান্টিটি বের করছিলাম, মনে আছে? জি স্যার। কিন্তু এখানে আমার কোয়ান্টিটি বের করার দরকার আছে? ও তো বলেই দিছে আমার কাছে তিনটা কোয়ান্টিটি ক্লোজিং ইনভেন্টরি আছে এবং তার কস্টটা তো এবং এনআরবি আছে, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আরো কোশ্চেন আছে। সো এইগুলো আমরা যদি ধরেন যে আমি দিয়ে দিব আপনাদেরকে, আপনারা সলভ করার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন? জি স্যার। সলিউশনগুলো কি দিবেন এইগুলো স্যার? সলভ করবেন, আমি আপনাদেরকে দিয়ে দিব।
সো এগুলো সলভ করার পরে সলিউশন সহ দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ নিয়ম solution সহকারে দিব। সলিউশন সহকারে দিন স্যার। আচ্ছা সলিউশন প্রথম এক্সেল অবস্থায় তো ওইভাবে আমরা দিলে আবার অনেক সময় হইতে পারে যে আপনারা আমি কি ক্যালকুলেশন করছি না বুঝলে আবার পরে ভুল বুঝলেন, পরে পরীক্ষার পরে আমার ডাকবেন যে স্যার নিয়ম আপনি ভুল সহকারে বুঝছেন থাকবে ভাই, স্যার। আমার স্যার আমরা answer ভুল নিয়মটা হয়েছে। একটু শিখবো, নিয়মটা যদি স্যার, না বুঝতে বুঝলে পারবো স্যার নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। আপনাকে বলা হবে, সমস্যা নাই। যদি না বুঝি নেক্সট ক্লাস আপনি আসবেন, তখন হ্যাঁ বলা হবে। ওকে জি, জি, সো ঠিক। ওইটা আমি পাঠাই দিব। So, আপনাদের আনসারটাও দিয়ে দিব সাথে, at least যাতে আপনারা ওই জি স্যার, ক্যালকুলেশন ভালো হয়। Try করেন করতে পারি, আনসারে yes, যাতে sir. যায় মিলে আর আমরা যখন স্যার সলিউশনটাও। প্র্যাকটিস করবো স্যার, যখন যদি সলিউশন গুলো দেখি স্যার যদি না বুঝি আপনাকে স্যার নক করতে পারবো। অবশ্যই অবশ্যই প্লিজ, ঠিক আছে। সো আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। আর এই জায়গা থেকে যে মেইন যে কয়টা কোশ্চেন থাকবে আপনারা একটা জিনিস নোট করে নেন। এই চ্যাপ্টারে ওয়ার্ক এক্সাম্পল গুলো দেখবেন সব। ওয়ার্ক এক্সাম্পল আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট এবং প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন আছে ইনভেন্টরি রিলেটেড সব দেখবেন। কি বলছি বলেন? ওয়ার্ক এক্সাম্পল, এক্সাম্পল, চ্যাপ্টারে ওয়ার্ক test. এক্সাম্পল যেগুলো আছে সবগুলো, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট, ফার্স্ট কোশ্চেন, এই চারটা জিনিস যখন আপনার ব্রেনের ভিতর চলে আসবে। এবার একটা জিনিস মজার জিনিস শেয়ার করি, আপনারা হয়তো বা যেহেতু নতুন আপনাদের বলি, ইনভেন্টরি নিয়ে আপনি একটা জিনিস খেয়াল করেন যে 2010 এ এই সিলেবাস চেঞ্জ হয়েছে। সো 20 বার, মোর দ্যান 20 বার এই চ্যাপ্টার নিয়ে কোশ্চেন হয়েছে। হ্যাঁ, সো ইম্পর্টেন্ট যত টপিক তাই 10 বছরে চলে আসছে। সো এখন যেটা আসবে ওই কনসেপ্টে একটু মডিফিকেশন করে আপনারা হয়তো কোশ্চেনটা সেট করবে। ওকে, সো মেইন বেসিক কনসেপ্ট যদি আপনার দেখতে হয়, ক্লিয়ার করতে হয়, দেখেন এই চারটা জিনিস যদি আপনি ক্লিয়ার করতে পারেন, আপনার যদি ব্রেনে এরকম ভাবে আসে যে কোশ্চেনটা দেখে মনে হইতে হবে ও আচ্ছা এটা তো ইন্টারেক্টিভ কোশ্চেন 1, ও আচ্ছা এটা তো 2014 সালে আসছিল, এটা তো 18 সালে আসছিল নভেম্বর ডিসেম্বরে, এরকম ভাবে আপনি প্র্যাকটিস করবেন ক্যালকুলেটরে। খাতা, ক্যালকুলেটর, কলম, পেন্সিল, এটাই হলো আপনার জীবনের সঙ্গী। বই তো লাগবে। তো এটা এভাবে প্র্যাকটিস করেন, দেখেন আমার মনে হয় যে আপনার আনসার গুলো খুব সহজেই করতে পারবেন পরীক্ষার হলে। আর ফাস্টার রিডিং ইজ অ্যান ইম্পর্টেন্ট টপিক, কারণ আপনারা যারা পড়তেছিলেন, আমি একটা জিনিস একটু ভালো করে বলি, আমি আপনার বাংলা ইংরেজি মিশাই বলতেছি, এটা কিছুটা সুবিধার জন্য। আপনি যখন পড়তেছিলেন কেউ একজন ডট পড়লেন, সো ডট যে পড়া যায় না, এটা যে ল্যাঙ্গুয়েজের ওয়ে, এটা কিন্তু আপনার ব্রেনে আসা উচিত ছিল। ওকে, সো ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আমি আপনার লার্নিং এর জন্য বুঝলাম। আমরা যখন ফনেটিক্স কিন্তু প্রত্যেকটা দেশেই এক ফনেটিক্স, যেরকম আপনি একই কথা 3 ভাবে বলতে পারেন, 3-4 ভাবে। কাউকে আসতে বলতেছেন, আপনি বললেন যে আজকে তুমি আসো, সো আপনি বলতে পারেন যে ইউ মে কাম। সো বাংলায় আপনার অনেক ভাবে বলা যায়, বাংলা আসলে অনেক ভালো। আমি বলতে পারি যে তুমি কি আজ আসবা না, এই তুমি কি আসবা না, অথবা আই আজকে। সো টোন, ইন্টোনেশন অনেক ইম্পর্টেন্ট। আপনারা যখন ইংলিশ পড়বেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন ফ্লুয়েন্টলি পড়ার জন্য। সো এখন কাজে না লাগলেও ভবিষ্যতে কাজে লাগবে। আর আপনি যত দ্রুত কোশ্চেনে ধরেন অনেক ইনফরমেশন থাকবে, যত দ্রুত আপনি রিড করতে পারবেন তত দ্রুত আপনার ব্রেনে ক্যাচ করবে। আর অনেক ফিগার থাকবে কিন্তু, সো প্র্যাকটিস, ক্যালকুলেটরে যত প্র্যাকটিস করবেন দ্যাট উইল বি গুড ফর ইউ। ওকে স্যার, মার্কআপ মার্জিন আপনি একটা স্যার এমসিকিউ কোশ্চেন দেখান প্লিজ। মার্কআপ মার্জিন, আচ্ছা আমি এক্সেলে দেখাই দিচ্ছি, ওই দিন দেখানো হয়নি, আমি এক্সেলে দেখাই দিচ্ছি আজকে নতুন করে, তাহলে সুবিধা হবে। এক্সেলটা এবার দেখেন, যে কোনো কিছুই আপনার ওইভাবে দরকার নাই, আমরা এই জায়গা থেকেই যাই। ধরেন লিখলাম সেলস, ওকে, সেলস ধরেন কত, আমি ধরলাম 100। ওকে, সো সেলস যদি 100 হয়, কস্ট অফ সেলস, সিওএস লিখলাম, ঠিক আছে। কস্ট অফ সেলস ধরেন হলো 70%। তো কস্ট অফ সেলস 70% হয়, তাহলে প্রফিট কত বলেন? সেলস মাইনাস কস্ট অফ সেলস, প্রফিট। ক্লিয়ার? 25। হ্যাঁ, জিপি, গ্রোস প্রফিট। ওকে, রাইট, 25 কেন 70 বলছি তো। 30%। এইটা দেখেন, এই যে এইবার দেখেন, আমি যদি বলি যে মার্জিন কত, মার্জিন, মার্জিন ভালো করে খেয়াল করেন, মার্জিন কত। সো মার্জিন সবসময় মনে রাখবেন যে কিভাবে বেরোয়, এই যে জিপি, গ্রোস প্রফিট ডিভাইডেড বাই সেলস। কি বলছি বলেন, জিন্দেগি তো ভুলবেন না, গ্রোস প্রফিট ডিভাইডেড বাই সেলস ইনটু 100। জি স্যার। এই দেন 30% আসছে। জি স্যার। হ্যাঁ,
এখন ওই দিন আমি একটা জিনিস বলছিলাম, মার্জিন বলতে কি এইটা বোঝায় যে পার্সেন্টেজ অফ প্রফিট অন সেলস? হ্যাঁ মার্জিন বলতে এই বোঝায়। আর মার্জিন আপ বলতে কি বোঝায় স্যার? আর মার্কআপ বলতে কি বোঝায় সেটা মার্কআপ বলতে বোঝাচ্ছি। বোঝায় গ্রোস প্রফিট, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট অন কস্ট, তাই তো? হ্যাঁ, পার্সেন্টেজ অফ গ্রোস প্রফিট টু কস্ট, ঠিক আছে। এই যে মার্কআপ আমি দেখাই, মার্কআপ। সো মার্কআপের ক্ষেত্রে ধরেন যে কিরকম হয়তো যদি আমরা ধরে নিলাম যে এই জায়গা আলাদা ধরলাম, হ্যাঁ ঠিক আছে, আলাদা ধরে নিলাম 80 হলো কস্ট, আর ধরেন এই জায়গা ধরলাম 20 ধরলাম প্রফিট। ওকে, তাহলে এই যে জিপি কত, জিপি দেখেন কত, জিপি টাকায়, ইন টার্মস অফ টাকা, এগুলো কিন্তু টাকা, হ্যাঁ বিডিটি, এগুলো বিডিটি তে আমি ধরলাম, এগুলো বিডিটি তে ধরলে এখন দেখেন যদি কস্ট হয় কস্ট যদি আপনার হয় 80, সো কস্ট 80 আর জিপি কত 20, আমার সেল কত, সেল ওই 100ই আছে না? জি স্যার 100 হবে সেল। জি স্যার। এইবার দেখেন মার্কআপ কত হবে বলেন তো, কেউ একজন বলেন মার্কআপ কত? 25 স্যার মার্কআপ হবে 20/80। হ্যাঁ 25, সহজ জিনিস 25, ঠিক আছে। এবার আমি আপনাদের একটা জিনিস বোঝানোর সবসময় চেষ্টা করছিলাম, সেটা হলো যে এই মার্কআপ যদি 30% হয়, সো আমি সবসময় চিন্তা করব এই মার্জিন যদি 30% হয়, তার মানে সবসময় চিন্তা করব যে এটা হলো সেলস এর পার্সেন্টেজ। ওকে, আর মার্কআপ যদি 20 যেটা হয় সেটা আমি চিন্তা করব এটা কস্টের পার্সেন্টেজ। সো এইবার আমরা ওই জায়গায় একটা এক্সাম্পল দেখছিলাম সেদিন, 1000 টাকা যদি সেলস প্রাইস হয়, ওকে, তাহলে আমার কস্ট অফ সেলস কত? এবার আনসার দেন একজন। মার্কআপ 30%, ওকে, আনসার বলেন। স্যার আবার বলেন স্যার। আমার সেলস এর ফিগার, আচ্ছা এই জায়গা লিখছি, নিচে লিখে দিচ্ছি। আচ্ছা আমার সেলস ধরেন আমি যা লিখবো এটা সেলস, ঠিক আছে। সেলস হলো 3000 টাকা, 3000 সেলস। সো আমার কস্ট অফ সেলস কত আর জিপি কত বলেন? কস্ট অফ সেলস মার্কআপ জিপি হবে স্যার 3000 এর উপর 30%। স্যার 2100 হচ্ছে সিওএস আর 300 মার্জিন আমি বলছি যে আমার দুইটা ইনফরমেশন আছে, ভালো করে খেয়াল করেন। সেলস আছে কত 3000 আর বলছে মার্জিন 30%, ওকে। সো এই দুইটা ইনফরমেশন দিছে, আমাকে বের করতে বলছে এই এইটার ফিগার কত, এই এটার ফিগার কত, এটা কত, আর নিচেরটা এটার ফিগার কত বলেন? স্যার কস্ট প্রফিট 2100 আর প্রফিট হচ্ছে 900। স্যার সো এটার সহজ উপায় হলো এইটা ইনটু এই পার্সেন্টেজ, ঠিক আছে। এটা কত আসছে 900। সো এটা এইভাবে বের করা যায়, দেখেন। সো এটা যদি 30% হয় সেলস এর, তাহলে কস্ট কত পার্সেন্ট, কস্ট কত পার্সেন্ট বলেন তো? 70% স্যার। হ্যাঁ, যদি ওইটা কস্ট প্রফিট যদি মার্জিন যেহেতু 30%, সো আমার কস্ট অফ সেলস হলো 70%, ওকে। এই যে আসছে স্যার এইভাবে বার করতে পারি, আবার যদি বিয়োগ করি তো সেটা তো হবে না, যদি 900 বিয়োগ করেও তো হবে, কিন্তু এটা হবে। পার্সেন্টেজটা মাথায় রাখেন, কাজে লাগবে ভবিষ্যতে। জি স্যার বুঝতে পেরেছি। এবার দেখেন আরেকটা মজার জিনিস দেখায়। আমি সেদিন একটা জিনিস বলছিলাম, তাহলে আমার কস্ট সিওএস কত হইলো, সিওএস হলো কস্ট অফ সেলস পার্সেন্টেজ হলো কত 70%, তাই না? 70% স্যার। হ্যাঁ গুড, 70% হয়ে গেল 70%। এখন সেদিন একটা জিনিস বলছিলাম, যেইটার যেই রেশিও সেটা দিয়ে তাকে ভাগ দিলে 100 পাওয়া যায়। কি পাওয়া যায়? 100 পাওয়া যায়। সো আমার এদিকে 100 মানে কি সেলস, যেহেতু মার্জিনের হিসাব 100 মানে কোনটা সেলস। তাহলে এখানে 2100 এর 0.70 দ্বারা ভাগ দিলে আমরা 3000 পাবো, আবার 900 এর যদি 0.30 দিয়ে ভাগ দিই তাহলে 3000 পাবো। গুড। আমরা যদি এই 900 রে এই 30% দিয়ে ভাগ দিই, তাহলে পরে আমি এই 300 পাবো। আবার আমি এই 2100 রে যদি এই কি হলো, আর যদি আমি এই কস্ট অফ সেলস এর ফিগার এটারে যদি এর রেশিও দিয়ে ভাগ দিই, তাতেও আমি সেলস পাবো। আসছে? জি স্যার, জি স্যার। এইটাই সেদিন বুঝাইতে চাইছিলাম।
আর মার্কআপের ক্ষেত্রে খেয়াল রাখবেন, মার্কআপ বলতে বোঝাবে যে এটা হলো কস্টের উপর পার্সেন্টেজ। কিসের উপর বলেন তো? কস্টের উপর পার্সেন্টেজ। সো এটা যদি কস্টের উপর পার্সেন্টেজ হয়, তার মানে এই জায়গায় কস্ট সমান সমান 100, কোন ফিগারটা সমান সমান 100, এইটা সমান সমান 100, এইটা সমান 100। আর ইন কেস অফ মার্জিন সেলস সমান সমান 100। ওকে জি স্যার। এখন দেখেন এইটা যেহেতু 100, ওকে, তাহলে আমি সেলস বের করতে গেলে এই যে কস্ট অফ সেলস তো বলছে 100, সিওএস কত? এই মার্কআপের ক্ষেত্রে সিওএস কত? 100। হ্যাঁ, কস্ট অফ সেলস মার্কআপের ক্ষেত্রে কস্ট অফ সেলস তো 100, তাই না? আমার জিবি পার্সেন্টেজ ইন টার্মস অফ হোয়াট? ইন টার্মস অফ কস্ট। ওকে, মার্কআপের ক্ষেত্রে এই যে দেখেন আমার যে 25 হইছে, এটা কিভাবে বের করছি? জিপি ডিভাইডেড বাই কস্ট অফ সেলস না, ইনটু 100। তাহলে এই যে 100 কোনটা? কস্ট অফ সেলস। ওকে, ক্লিয়ার? একজন বোধহয় একটু কনফিউশন আছে, বলেন। জি স্যার, যার উপর বেস করে আমরা বের করছি স্যার, ওইটাই তো 100 স্যার। যার উপর বেস করে বের করছি খাঁটি বাংলায়, সেটাই তো 100। হ্যাঁ, গুড। হ্যাঁ, সো এবার দেখেন এই যে মার্কআপ কত পার্সেন্ট? 25%। আর সিওএস কত পার্সেন্ট? 100% না? তাহলে এবারে সেলস কত পার্সেন্ট বলেন তো? সেলস 125%। 125% স্যার। 125% স্যার। হ্যাঁ, 125%। এখন দেখেন আমি যদি কস্ট অফ সেলস বের করতে চাই, কি বের করব? কস্ট অফ সেলস। 3000 ভাগ 125 গুণ 100। না, এই যে এই জায়গা থেকে দেখায়, এইটা ডিভাইডেড বাই এই 125। সেলস আমার কত? সেলস সমান সমান কত? 125 না? এটা দিয়ে ভাগ দিল, দেন কস্ট আসছে 80 টাকা। আসছে? আসছে না? জি স্যার। হ্যাঁ, তো আমি বলতেছি কোনটা? এই জায়গা সেলস কত? 100 না? এই 100 সমান সমান কত পার্সেন্ট? 125%। এই 100 125 দিয়ে ভাগ দেন, দেখেন ওই যে কস্ট যেটা 100 সেটা চলে আসবে। ক্লিয়ার? ওকে, সো আমাদের নরমাল সিনারিওতে যে আমরা কি করব জানেন? খেয়াল করেন, আমরা নরমাল সিনারিওতে যে করব এভাবে করব। আমি একটা ঘর নিয়ে নিচ্ছি বোঝানোর জন্য, ঠিক আছে? নরমাল সিনারিওতে আমরা যে বলবো যাই থাক, মার্জিন হইলে পরে সেলসে ধরবো কত? 100। আর যত পার্সেন্টেজ বলা থাকবে সেটারে বলবো, ধরেন যে 45%, সেটা ধরবো, ধরে বাকিটা কি করব? বাকিটা এটারে সিওএস বের করে ফেলবো, দেন পার্সেন্টেজ দিয়ে ভাগ দিয়ে বের করে ফেলবো, যেটা থাক সেটা বের করে দিতে পারবো না? জি স্যার। এই হলো মার্জিনের ক্ষেত্রে। আর মার্কআপের ক্ষেত্রে কি করব? মার্কআপের ক্ষেত্রে প্রথমেই কস্টের ওই জায়গায় 100 বসাবো। ওকে, প্রফিটের কস্ট দিয়ে ভাগ। হ্যাঁ, কস্টের জায়গায় 100 বসাবো। এরপর ধরেন যে এই জিপি যেটা থাকবে সেটা যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তো ভালো, আর না দেওয়া থাকলে বের করে নিব। বের করে নিয়ে ধরেন 35%, সো এই যে যোগ করে দিব 135। ওকে, সো এই যে মেইন দুইটা জিনিস হলো, কস্টের ক্ষেত্রে মার্কআপের ক্ষেত্রে কস্ট 100%, সিওএস কস্ট অফ সেলস, আর মার্জিনের ক্ষেত্রে সেলস 100%। আমার মনে হয় এটা নিয়ে আর ইনা করি, আমরা নতুন চ্যাপ্টারে চলে যাই। মার্কআপের উপর বেস করে 3000 টাকার কস্ট অফ গুডস সোল্ড বের করি, তাহলে 3000 ভাগ যদি 125 আর গুণ যদি 100, তাহলে তো বের হওয়ার কথা নাকি স্যার? আচ্ছা, আমরা ওইভাবে বের করে দিব। আচ্ছা, বের করে দিই, সমস্যা নাই, আমরা ওইভাবে বের করি। ধরেন 3000 না, আমরা 5000 ধরি। 5000 ভাগ 125 গুণ 100, 5000। তাহলে আমরা কস্ট অফ সেলস কিভাবে পাবো? কস্ট অফ সেলস হবে এইটা 5000 ডিভাইডেড বাই 125 গুণ 100। এই কোনটা ধরবো? এটা ধরবো না এটা ধরবো? আমরা তো দুইটা রেশিও নিয়ে নিছি, আমরা দুইটা রেশিও নিছি। এটা ধরবো 25 দেন স্যার। 125। আচ্ছা, এই যে 4000, আর 4000 যদি আসে এটার উপর দেখেন, এটার উপর আবার এইটা ইনটু এই যে কত পার্সেন্ট মার্কআপ? 25টা। এই দেখেন 1000 আসছে। আসছে? জি স্যার। ওকে, আপনারা ক্যালকুলেটর করবেন, খুব দ্রুত করতে পারবেন। আই থিংক উই শুড গো ফর অ্যানাদার চ্যাপ্টার। আর এই চ্যাপ্টারে মেন যে জিনিসগুলো ছিল সেগুলো বোধহয় আমরা কভার করতে পারছি। আর যে অন্যান্য যেগুলো এগুলো প্র্যাকটিস করবেন, চারটা জিনিস খুব ভালোভাবে প্র্যাকটিস করেন। ওকে, কি বলছি বলেন তো? ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট, পাস কোশ্চেন,
এই চারটা জিনিস যেন যদি কোনো কোশ্চেন থাকে বলবেন, আর আমি কিছু কোশ্চেন দেবো, সেগুলো ই করবেন। ওকে, আমরা অন্য নিউ চ্যাপ্টারে চলে যাই। স্যার আপনি আনমিউট হয়ে যান। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা জি যাচ্ছে। স্যার, চ্যাপ্টার 10 নন কারেন্ট Okay. অ্যাসেট এন্ড So I have a good news. I have joined as a SGM, Meghna Group of Industries. So earlier I was Sir, the manager join in করলেন, chartered sir? accounts. Congratulations, sir. Congratulations, sir. Thank you. Congratulations, sir. স্যার মিষ্টি Thank you. খাবেন না খাবেন কোনটা? ফিজিক্যালি তো হচ্ছে না, পুরো অর্ডার দিয়ে দেন অনলাইনে। স্যার আমি আপনাকে মিষ্টি খাওয়াবো স্যার। না বললাম তো অনলাইনে অর্ডার দেওয়া যায়। পরে আবার আইসিবি তে আমারে বলবে যে কি ব্যাপার আপনি স্টুডেন্টদের কাছে মিষ্টি আর খাচ্ছেন। অনলাইনে মিষ্টিগুলো মিষ্টি লাগে না, তিতে লাগে স্যার। রোল নাম্বার So, 52 hope কে? so, দেখা হবে আপনাদের সাথে, আপনারাও আসবেন। রোল নাম্বার 52 কে? আহ, আবার স্ক্রিনে করছে রোল নাম্বার 52 আমি নোট করছি এবার। ওকে ওকে প্লিজ। সো আপনারা যখন দেখা হবে তখন আপনাদের সাথে অনেক মজা হবে, কথা হবে, এবং এইটা প্রফেশনের গন্ডিটা খুব ছোট। সো চলতে ফিরতে দেখা হয়ে যাবে সবার সাথে। স্যার আপনার অফিস কোন জায়গায়? গুলশান 2 এখনো অফিসে 2 না 1-এর লাস্টের দিকে আর কি। কত আমরা নম্বর? বোধহয় ক্লাসে চলে যাই। তো আমরা স্যার এটা কি হচ্ছে বেশি বনানী না- ব্রিজের পাশে না অফিসটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি তো মনে হয় আসছেন। স্যার আমি এখন অডিট করি বনানীতে কামাল আতারকুকে, এদিক দিয়ে যাওয়া হয়। ওকে ওকে, তো চলে আসেন একদিন ফোন দিয়ে। স্যার মেঘনাতে আমার এক রিলেটিভ আছে উত্তম কুমার সাহা, উনিও একজন এফসিএ। ও আচ্ছা, হয়তো ওনার সাথে আমার দেখা হয়নি এখনো, শুনছি ওনার কথা। হোপ সো উইল গেট দ্য অপরচুনিটি টু মিট ইন ফিউচার। উনি মানে আমাদেরও সিএ ফার্ম ছিল, তো উনি আমার আঙ্কেলের কাছে হচ্ছে মানে টিউশন নিত। ও গুড গুড, তাহলে আপনাদের ফ্যামিলি হেরিটেজ বন্ডেজ আছে সিএতে। আমার বাপ কিন্তু আমার প্রফেশনের আমার কেউই ছিল না। ও আচ্ছা, হোপ সো দেখা হবে। হ্যাঁ, তো প্রে ফর মি নিউ স্টার্ট। ওই লাস্ট দিন আমি আসলে এই জন্য অ্যাপোলজি শো করতেছি, ওই দিন আমার আসলে ফেয়ারওয়েল ছিল, এই জন্য আমি নিতে পারিনি ক্লাসটা। ওকে, কোনো সময় নষ্ট না করি, কাজে চলে যায়। সো এই চ্যাপ্টার 10 ইজ মোর ইম্পর্টেন্ট দেন আর্লিয়ার এনি চ্যাপ্টার। যে আপনার এখান থেকে ইউ হ্যাভ টু আনসার মোর দেন 20 মার্কস ফ্রম দিস চ্যাপ্টার্স, and it will take more times to conclude these chapters. So it's also important for in every aspect. যখনই আপনি কোনো কোম্পানিতে যাবেন, কোম্পানি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট কোনটা আছে এবং সেটার ভ্যালুয়েশন কিভাবে করছে, কিভাবে প্রকিউরমেন্ট করছে, কিভাবে রেকর্ডিং করছে এবং কিভাবে এটা ফাইনালি রিপোর্টিং করছে, সো দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ইস্যু, যেটা আপনার অ্যাসেটে নন কারেন্ট অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হিসেবে যাবে। তো এই আইএসটা, আগে একটা আইএস তো আমরা নাম মনে আছে, আর এই আইএসটা হলো আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ওকে, সো আমরা চলে যাই। The objectives of this standard is to prescribe the accounting treatment একটা কোশ্চেন ছিল quality. স্যার। Sorry, স্যার আইএস 16 এর কোনো মানে ব্রিফলি কোনো আপনার কাছে আছে স্লাইড আছে? হ্যাঁ এই স্লাইডে তো দেখতেছি। আচ্ছা আপনার না স্যার আইএস 16 এর স্যার। এটা তো আইএস 16ই ভাই। আচ্ছা উনি বলতেছে ব্রিফলি ডিসকাশনের জন্য কিছু আছে কিনা? হ্যাঁ, ব্রিফলি ডিসকাশনের জন্য এই যে এগুলো ডিসকাশন, আইএস এর যে অবজেক্টিভস, এটা আপনাদের এই লেভেলে অতটা দরকার না, তারপরে আমি রাখছি যে আপনারা যাতে আন্ডারস্ট্যান্ড করেন যে হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, এই জন্য। হ্যাঁ,
The objectives of this standard is to prescribe the accounting treatment for PPE so that users of financial statement can discern, detect with sense information about any entity's investment in its PPE and changes in such investment. একটা কোম্পানি, কোন কোম্পানি আছে যে হেভি ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সো হেভি ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে পিপি অনেক বেশি পরিমাণে থাকে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে অনেক সময় কম থাকে। সরি, হেভি ইন্ডাস্ট্রি বলতে যেরকম আমি বোঝাচ্ছি, জানেন একটা ম্যানুফ্যাকচারিং কনসার্ন, আর প্লান্ট লাগবে, ওয়্যার হাউস লাগবে, ডেলিভারি দিতে হলে ট্রান্সপোর্টেশন লাগবে, লটস অফ থিংস, আর অফিস মেইনটেনেন্স জন্য বিল্ডিং লাগবে। সো এটা যেরকম আছে, আর আপনি যদি ধরেন অনলাইন একটা বিজনেস, আপনি একটা সার্ভার নেন, একটা অফিস নেন, বসে থাকেন, ব্যাস শেষ, যার বাসা থেকে ওয়ার্ক করবে, ডেভেলপ করে দিবে, শেষ। তো ওই জায়গায় কিন্তু ফিক্সড অ্যাসেট বলতে বা প্রপার্টি প্ল্যান বলতে ওরকম দরকার হয় না। তো হ্যাভি ইন্ডাস্ট্রি বলতে আমি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বোঝাচ্ছি। আবার ধরেন অনেক সময় না একটা জাহাজ তৈরি করতে 5-7 বছর টাইম লেগে যায়, তো ওই ইন্ডাস্ট্রিতে তো আপনার হ্যাভি ইন্ডাস্ট্রি বলে। ওকে, তো স্কোপ কি, দিস স্ট্যান্ডার্ড শ্যাল বি অ্যাপ্লাইড ইন অ্যাকাউন্টিং ফর, খেয়াল করে দেখেন, অ্যাকাউন্টিং ফর প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এক্সেপ্ট when another standard requires or permits different accounting treatments. The standard does not apply to property plant and equipment classified as held for sale in accordance IFRS 5, non-current asset held for sale or discontinued operation. এটা বুঝতে একটু কষ্ট মনে হইতে পারে, আমি আপনাকে বলে দিচ্ছি। সেটা হলো এই আইএসটা আপনার নির্দিষ্ট প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু অন্যান্য কিছু থাকে না, ধরেন যে আপনার একটা কোম্পানি আছে, সেখানে কিছু গরুর খামার আছে, আপনি গরুর খামারই দিচ্ছেন যে গরুর মোটা তাজা করবেন এবং বিক্রি করবেন কোরবানির সময়। সো এক্ষেত্রে ওই যে ফার্মের যে গরু, এগুলো কিন্তু আপনার জন্য অ্যাসেট, বাট ওইটা কিন্তু এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ভিতরে আসবে না, ওইটা এগ্রিকালচার বায়োলজিক্যাল অ্যাসেট। ওকে, সো এটার জন্য আলাদা আইএস আছে, আইএফআরএস আছে। ওকে, সো আরেকটা জিনিস এদিকে বলছে, একটা অ্যাসেট যখন আপনি কিনবেন, কেনার পরে যদি এটা চিন্তা করেন যে না এটা আপনি ইউজ করবেন না, বিক্রি করে দিবেন, এটা যখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন এবং এটা যখন ইউজ করা বাদ দিয়ে দিবেন, তো তখন থেকে ওই অ্যাসেটটার প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা থাকবে না, তখন এটা হয়ে যাবে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল এন্ড ডিসকন্টিনিউড অপারেশন। ওকে, সো এটা এই ট্রিটমেন্ট গুলো হবে আইএফআরএস 5 দিয়ে, আইএফআরএস 16 দিয়ে হবে না। ওকে, biological asset related to agriculture activity, the recognition and measurement of exploration and evaluation of asset, exploration for evaluation of mineral resources। অনেক সময় হয় না যে আপনার ওই যে গ্যাস, তারপরে তেল, খনিতে যেগুলো থাকে, হ্যাঁ, সো ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ওইটাও অ্যাসেট, কিন্তু ওইগুলো আইএস 16 দিয়ে কভার দেয় না। ওকে, ওকে, ন্যাচারাল রিসোর্স, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স, mineral rights and mineral reserves such as oil, natural gas and similar regenerative resources, মানে যেগুলো মানে প্রাকৃতিক ভাবে যদি কোনো কিছু হয়, যেগুলো যাতে মানে আপনি ইচ্ছা করলেই রিপ্রোডিউস করতে পারবেন না, সেই প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে এই আইএস কভার দিবে না। ওকে স্যার, এবার এইটা আসার আগে আমরা একটা জিনিস, আইএফআরএস এর পরেই তো স্যার আইএএস হয়েছে না স্যার? তাইলে আইএফআরএস এর পরেই তো আইএস হয়েছে না স্যার? না, আগে আইএস আসছে, পরে এগুলো থেকে কনগ্লোমারেট হয়ে এখন আইএফআরএস আসতেছে। ওকে, ওকে স্যার। সো আইএস আছে 39, এর ভিতর সবগুলো অ্যাপ্লিকেবল না, আর আইএফআরএস আছে এখনো পর্যন্ত 17 পর্যন্ত আসছে, ইন্স্যুরেন্স পর্যন্ত। সো আপনারা ভয় পাওয়ার দরকার নেই, আমি আপনাদের একটা জিনিস বলছি আগেই, আমিও যখন প্রথম শুরু করি তখন আমার কাছে মনে হয়েছিল কমাগো অনেক আইএস অনেক আইএফআরএস, তো আমি বোধহয় কি করব না করব। হ্যাঁ, তো এখন যেটা মনে হয় যে ইটস এ টাইম বিং, আপনি শিখে যাবেন, এমনিতেই জানবেন। যেমন ধরেন আপনি দুইটা জিনিস কিন্তু অলরেডি জানেন, যে আইএস 2 ইনভেন্টরি, আইএস 1 প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আইএস 16 এই যে 3rd নাম্বার আপনি জানতেছেন যে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট। ওকে, সো আপনি এরকম ধাপে ধাপে তো জানবেন, জানার ফলে আপনি এক সময় দেখবেন যে অনেক কিছু জানেন। সো টেক ইট ইন এ পজিটিভ ওয়ে। ওকে, সো আপনারা একটা মজার জিনিস শেয়ার করি, সেটা হলো আপনারা তো এতদিন করে আসছেন যারা সায়েন্সের, তারা বাদে, সেটা হলো যে আমরা একটা অ্যাসেট কিনলে এটা যে অবচয় যেটাকে করি ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, তো এই ডেপ্রিসিয়েশনের বাইরে আর আমরা কি করতে পারি একটা অ্যাসেটের?
ডেপ্রিসিয়েশন অ্যাসেটের রিভ্যালুয়েশন হতে পারে স্যার, রিভ্যালুয়েশন ওকে গুড। আর মানে ওই কস্ট অ্যালোকেশন করি না, কস্ট অ্যালোকেশন করার জন্য আমি কি করতে পারি? ডেপ্রিসিয়েশন। আর কি করতে পারি? amortization, depletion, আর এটা কি? ডিপ্লিশন, নিঃশেষণ, ডেপ্লেশন স্যার। ডিপ্লিশন কে বলছেন বলেন তো প্রথমে? রামি স্যার, সিদ্দিকুর রহমান। সিদ্দিকুর রহমান, ওকে গুড। আচ্ছা, আমরা এই জায়গা থেকে তিনটে জিনিস করতে পারি, একটা হলো ডেপ্রিসিয়েশন, অ্যামোর্টাইজেশন, আর একটা হলো ডিপ্লিশন। ডিপ্লিশন করে সাধারণত ওই যেগুলো মিনারেল রিসোর্স এসে এইগুলোর ক্ষেত্রে ডিপ্লিশন করে, যতটুকু হ্রাস পায় ততটুকুই কস্টে চার্জ করে। ওকে, বাট আমরা এই জায়গা দেখবো ডেপ্রিসিয়েশনের কথাই বেশি করে দেখবো, আর অ্যামোর্টাইজেশন দেখবো। সো আপনারা একটা এই ডেফিনেশন পড়ে আপনাদের কোনো দরকার নাই, এমনি বোঝার চেষ্টা করেন, বইয়ের থেকেও দেখবেন। সো এগুলো দেখে আসলে এই ডেফিনেশন দেখে আসলে কোনো লাভ হয় না খুব বেশি। সো কস্টের ক্ষেত্রে বোঝার চেষ্টা করেন। কেউ একজন একটু পড়েন কস্টটা কি বলছে। সো মেয়েদের থেকে একজন পড়েন, বিথি নামে একজন আগে বোধহয় ই করছিল, অথবা কে আছে? আমি বলবো স্যার। হ্যাঁ প্লিজ। The amount of cash and cash equivalents paid or the fair value of the other consideration given to acquire an asset at the time of its acquisition or construction, or where applicable, the amount attributed to that asset when initially recognized in accordance with the specific requirements of other IFRS. ওকে, এবার একদম সিম্পল একটা জিনিস খেয়াল করেন, এই কস্টটা বলতে কি বোঝাবে? কস্টটা বলতে হলো সেই অ্যাসেটটার কস্টটাকে বোঝাবে যেটা আমার ইন ফিউচারে ফিউচার ইকোনমিক বেনিফিটস উইল ফলো টু দ্য এন্টিটি, সো দ্যাট কস্ট উইল বি দ্য কস্ট অফ দ্য পিপি। ওকে, সো প্রথমে আমার কি করতে হবে? সেটা অ্যাসেটের কনসিডারেশনের রিকগনিশন, অ্যাসেটের ডেফিনিশন মিট করতে হবে। এখন এই অ্যাসেটের ডেফিনিশন মিট করলো, বাট ধরেন যে কস্টটা হবে, এই কস্টটা কি কি কস্ট মিলে মানে ওই কস্টে আর কি ট্রিট করা হবে। The amount of cash and cash equivalents paid or the fair value of the other consideration given to acquire an asset at the time of its acquisition or construction, or where applicable, the amount attributed to that asset when initially recognized in accordance with specific or other asset. দুইটা জিনিস খেয়াল করেন, আমি একটা বিল্ডিং অফিস করব, একটা ফ্যাক্টরি করব, তো আমি একটা বিল্ডিং রেডিমেড কিনতে পারি না? তো সেক্ষেত্রে আমি কি করতে পারি? অন্যের অলরেডি রেডিমেড ফ্যাক্টরি করা আছে, কোম্পানি করা আছে, সেটা আমি কিনে নিলাম, এটা হলো অ্যাকুইজিশন। তিনটে ওয়ার্ড খেয়াল করেন। কনস্ট্রাকশন, আমি নতুন করে এই বিল্ডিংটা কনস্ট্রাকশন করতে পারি। আর হোয়ার অ্যাপ্লিকেবল, অন্য কোনো লতে যদি থাকে, আমি একটা কোম্পানি কিনে নিছি, যে কোম্পানির আন্ডারে 4টা ফ্যাক্টরি আছে, সো এইভাবে আমার এই কস্টে ইনকাম হইতে পারে। গুড। এবার দেখেন একটা ফ্যাক্টরি যদি আমি চিন্তা করি, তো ফ্যাক্টরিতে কস্টে কি কি আসতে পারে? আমরা যে কনস্ট্রাকশনের জন্য আমার ডিজাইন করা লাগতে পারে, ইঞ্জিনিয়ারের ডিজাইন করতে পারে, লেআউট করতে পারে, তারপরে এই বিল্ডিং এর বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে কনস্ট্রাকশনের কস্ট হবে, এই কনস্ট্রাকশন করা লেবার থাকবে, এবং এরপরে রং করা হবে, মেশিন আনা হবে। থাকে স্যার। হ্যাঁ, লয়ারও তো থাকে স্যার। লয়ারে থাকে যদি আমি ওই জমি কেনার সময়, এটা বিভিন্ন টাইপের সময় কস্টটা ইনকার হবে। তো ল্যান্ড যখন কিনছি, ল্যান্ডের সাথে যত কস্ট, তখন লয়ারের কষ্ট আসে, কনসালটেন্টের কষ্ট আসে, হ্যাঁ, তারপরে দলিলের কষ্ট আসে। তারপর বিল্ডিং এর ক্ষেত্রে কি হয়? ইঞ্জিনিয়ারের ডিজাইন, তারপরে এই কাজ বাজ করবে রাজমিস্ত্রি, তারপরে যারা থাকে, এই কস্ট গুলো সব কস্ট এই জায়গায় আসবে। সো মেশিনের ক্ষেত্রে ইম্পোর্ট করে আনলেন, ইম্পোর্টের সাথে রিলেটেড সব কস্ট এখানে আসবে। সো এই জায়গায় স্পেসিফিক একটা কথা ভালো করে খেয়াল করে রাখেন, সেটা হলো যে ইন্টেন্ডেড টু দা ইউজ, ঠিক আছে? অ্যাসেট পারচেজ, যেটাই আপনি পারচেজ করেন বা কস্ট ইনকার করে নিজেই নিজে কনস্ট্রাকশন করেন, বা আপ টু দা মার্ক টু দা ইউজার্স, ঠিক আছে? আপনি ইন্টেন্ডেড ফর ইউজ যদি ওই লেভেলে আপনাকে আসে, এট দ্যাট টাইম আপনি ই করতে পারবেন, যে এটাকে আপনি সেল করার জন্য আপনি হয়তোবা করতে পারবেন। 1 মিনিট। ওকে, সো ওই যে আপনাদের একটা নিউজ দিই, দুষ্টমির ছলেই বলি, দুষ্টমির এমনিতে, সেটা হলো আমাদের ওই কিছু লোক আসছিল, গেস্ট, মানে ওনারা যাচ্ছে বেরোয়। ওকে,
সো কস্টের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে একটা বিল্ডিং এর মানে একদম কনস্ট্রাকশন করছি আমি যে পর্যন্ত ধরেন যে ইউজ করব, ধরেন বিল্ডিংটা আমি অফিসিয়াল কাজে ইউজ করব বা ফ্যাক্টরির কাজে ইউজ করব, সো ওই পর্যন্ত যে পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওইটাকে শো করতে পারবো না। ঠিক আছে, এরপরে দেখেন carrying amount, the amount at which an asset is recognized after deducting any accumulated depreciation, accumulated impairment losses. Impairment loss টা আমরা পরে বুঝবো, accumulated depreciation তো বুঝবো যে depreciation সার্চ করার পরে প্রতি বছর আমাদের এই করতে হয়। ঠিক আছে, এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। যেরকম ধরেন যে আমি একটা গাড়ি কিনলাম, সো গাড়িটা কিনছি আমি 10 লাখ টাকা দিয়ে। সো 10 লাখ টাকা দিয়ে কিনতে যেয়ে আমি যাদের কাছ থেকে কিনছি তাদের কমিশন দিয়ে লাগছে 1 লাখ টাকা, তো 10,000 প্লাস 1 লাখ, সো 11 লাখ। তো দেন এটা রেজিস্ট্রেশনের জন্য আরো 2 লাখ, ধরেন 13 লাখ। এরপর এটার কিছু রেজিস্ট্রেশন এই করার পরে এখন দেখা গেল যে ইনটেন্ডেড ইউজ মানে কি আমি এটা অফিসিয়াল কাজে ইউজ করব। সো ইনটেন্ডেড ইউজ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এটা আমার পিপিতে আসবে না, কস্ট হবে, তখন ক্যাপিটাল ওয়ার্কিং প্রোগ্রেসে থাকবে। বাট যতক্ষণ পর্যন্ত এটা রিকগনিশন ক্রাইটেরিয়া মিট না করবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে পিপিতে আনতে পারবো না। সো ওই টাকাটা যখন হবে তখনই আমি এটাকে পিপিতে নিয়ে আসবো। ওকে, তো কস্ট হইলো বলছেন যে পিপিতে নিয়ে আসতে পারবো বা আনবো না, এটা মানে হচ্ছে স্যার কি মানে ক্যাপিটালাইজ রিকগনিশন করা, মানে ইনিশিয়াল রিকগনিশন করতে পারবো কি পারবো না, কখন আমি রিকগনিশন করতে পারবো। এই যে একটা জিনিস একটা ওয়ার্ড মাথার ভিতর নিয়ে নেন, সেটা হলো ইনটেন্ডেড ইউজ। ঠিক আছে, আমি যে উদ্দেশ্যে এটা কিনছি সেই উদ্দেশ্যে ইনটেন্ডেড ইউজেবল হয়েছে কিনা এটা। ওকে ওকে স্যার, আমরা নেক্সট স্লাইডে চলে যাই, যাচ্ছে না কেন? ওকে, ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হলো কোনটা? আমরা ধরেন যে অনেকগুলো মেথড জানি, তো মেথড ডেপ্রিসিয়েশনের মেথড কোনটা হবে, যে কিভাবে হবে সেগুলো আমরা দেখব। সো এই ক্ষেত্রে কি বলা হয় যে প্যাটার্ন অফ কনজাম্পশন। কি বলছি বলেন তো? প্যাটার্ন অফ কনজাম্পশন, ডেপ্রিসিয়েশনের মেথডটা কি হবে এটা বলে দিবি আপনি কোন প্যাটার্নে কনজিউম করতেছেন। হয় না যে আমি একটা ফটোকপিয়ার কিনছি, ওই যে বলা আছে যে 5 ইয়ার্স পর্যন্ত লাইফ টাইম, বাট এটা বলা আছে যে 2 লাখ কপি পর্যন্ত এ স্মুথ মানে প্রিন্ট হবে, এরপরে আর হবে না। আমি তো প্রথম বছরে 1.5 লাখ প্রিন্ট দিয়ে ফেলছি, তাহলে আমার কি ডেপ্রিসিয়েশন 5 বছর ধরে আমি চার্জ করব? করতে পারবো না। মানে ধরেন আমি একটা ফটোকপিয়ার কিনছি, তো যে বলা আছে লাইফ টাইম 5 ইয়ার্স, আবার এটাও বলা আছে যে 2 লাখ কপি পর্যন্ত এই প্রিন্ট করলে ভালো প্রিন্ট আসবে, সরি ফটোকপি করলে। তো সেক্ষেত্রে আমি ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করব? 5 বছরের সমান ভাগ করে দিব, নাকি ওই 2 লাখ ইউনিট আমি যে বছর যতগুলো ইউনিট ফটোকপি করব সেই অনুযায়ী ভাগ করে দিব? এটা দুইভাবেই করা যায়। দুইভাবেই করা যায়, কিন্তু আইএস বলছে প্যাটার্ন অফ কনজাম্পশন। মানে প্যাটার্ন অফ কনজাম্পশন হলো আপনি যে প্যাটার্নে কনজিউম করবেন সেই প্যাটার্নে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ওইটা বলা নাই যে আপনার 5 বছর মেয়াদ হইলে 5 বছর মেয়াদে করতে হবে। ওকে, সো এক্ষেত্রে আপনার ওই যদি এরকম করেন সেটা মোস্ট ইউজেবল হবে। যে প্যাটার্ন অফ কনজাম্পশন কোনটা, যে আমি এই বছর 1.5 লাখ প্রিন্ট দিছি 1.5 লাখ, পরের বছর 1 লাখ প্রিন্ট দিছি বা ফটোকপি করছি, পরের বছর 1 লাখ। ওকে, সো আমরা ডেপ্রিসিয়েশন মেথডে যে এটা দেখব। সে ফর এক্সাম্পল আমি একটা বিল্ডিং করলাম, কনস্ট্রাকশন কস্ট সব কস্ট দিয়ে বিল্ডিং রং টং করতে যায় পুরো ফাইনাল, যে আমি এখন বিল্ডিং এ প্রোডাকশনে যাব। সো ওই পর্যন্ত কস্ট হইলে আমার ধরেন 20 লাখ টাকা। এখন 20 লাখ টাকা হইলে আমি এই বিল্ডিংটা 10 বছরের জন্য তৈরি করছি, যে 10 বছর পরে এই বিল্ডিংটা আবার ডিমোলিশ করে ফেলবো, করে আমি আবার নতুন করে আবার বিল্ডিং করতে হবে, 10 বছর আমার বিল্ডিংটা যাবে। অথবা হ্যাঁ, সো এই 10 বছর পরে যে আমি যদি বিল্ডিংটা ডিসমেল্টিং করি বা ভেঙে ফেলি এবং ই করি, তখন আমি যে রিসিডুয়াল ভ্যালু হবে সেইটার থেকে আমি বিক্রি করে আমি হয়তোবা 5 লাখ টাকা পাবো। কত টাকা পাবো? 5 লাখ টাকা। সো পাইলে আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হবে কত? তো আমার কস্ট বা এই পার্টিকুলার অ্যাসেটের জন্য আমার টোটাল কস্ট কত হয়েছে? 20 লাখ টাকা। আর আমি রেসিডুয়াল ভ্যালু কত হচ্ছে? 5 লাখ টাকা। সো রেসিডুয়াল ভ্যালুটা বাদ দিলে পরে আমি কি পাচ্ছি? ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট। ওকে, বোঝা গেল? তাহলে ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট কত হবে? 15 লাখ টাকা। এবার আসেন ডেপ্রিসিয়েশন।
সিস্টেমেটিক অ্যালোকেশন, এই লাইনটা মুখস্থ করে ফেলেন পারলে। সিস্টেমেটিক অ্যালোকেশন অফ দ্য ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট ওভার ইটস ইউজফুল লাইফ। ভালো করে দেখেন, সিস্টেমেটিক অ্যালোকেশন অফ দ্য ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট ওভার ইটস ইউজফুল লাইফ। ঠিক আছে, সিস্টেমেটিক মানে ডেপ্রিসিয়েশনটা কি? আমি যে কস্টটা করছি যে অ্যাসেটটা, সেই অ্যাসেটটা যে প্যাটার্ন অফ কনজাম্পশনে আমি ইউজ করব ইউজফুল লাইফের ভিতর, সেই অনুযায়ী সেই ডেপ্রিসিয়েবল অ্যামাউন্টটাকে ইন এ সিস্টেমেটিক ওয়েতে আমি যদি অ্যালোকেশন করব, দ্যাট ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? সো এই সিস্টেমেটিক ওয়েটা কি হইতে পারে আর ইউজফুল লাইফটা কি হইতে পারে? সিস্টেমেটিক ওয়ে হইতে পারে যে আমি স্টেট লাইন ফলো করতে পারি, আমি রিডিউসিং ব্যালেন্স ফলো করতে পারি, আমি সাম অফ ইয়ার ডিজিট ফলো করতে পারি, আমি ওই যে ডিপ্লিশন করতে পারি, আমি অ্যামোর্টাইজেশন করতে পারি, আমি কি করতে পারি মানে ডেপ্রিসিয়েশন যেগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে বললাম আর কি। তো আমি এরকম একটা মজার জিনিস হইতে পারে, কি হইতে পারে বলেন তো? যে আমি রেসের গাড়ি, তো রেসের গাড়ি আমি এই বছর যদি 10টা রেসে অংশগ্রহণ করি, তাহলে পরে ওই গাড়ির মেয়াদ শেষ হয়ে যাবে। তো আমি এই বছর গাড়ি কিনছি, প্রথমবারে আমি 10টা বিশ্বের যে জায়গায় রেস হবে কার রেস, আমি সেই জায়গায় পার্টিসিপেট করছি 7টায়। সামনের বছর আবার 3টা রেসে আমি অংশগ্রহণ করতে পারবো, বাট সেই রেস গুলো হবে আরো 4 বছর পরে, যখন কিনা পর্যন্ত এই অ্যাসেটটা যদি আমি মেইনটেইন করি তার ডাবল কস্ট হবে। তাহলে কি আমার ওই ইউজফুল লাইফ কি 4 বছর পর্যন্ত হবে বা 10টা রেস পর্যন্ত হবে? আইএস বলতেছে না, ইউজফুল লাইফ হইতে হবে এরকম যে ওইটা থেকে যে বেনিফিট আমি গেইন করব সেটা যেন এই ক্যারিং অ্যামাউন্টের থেকে বেশি হয়। ওকে, তো এই ক্ষেত্রে আমার ডেপ্রিসিয়েশন প্যাটার্নও হবে, ইউজফুল লাইফ হবে কোনটা, যেটা আমার মানে ওই কস্ট বেনিফিট অ্যানালাইসিস যেটা আগে থাকবে সেটা। ওকে, আমরা আরো ইন ডিটেইলস দেখবো ম্যাথে, তখন আমরা ভালো করে বুঝবো। আমি এখানে একটা ধারণা দিচ্ছি। আর ফেয়ার ভ্যালু, নরমালি ফেয়ার ভ্যালু আপনি এই জায়গায় যেভাবে দেখে বুঝবেন, আপনার হয়তো বা একটু ঝামেলা লাগতে পারে। আমি নরমালি একটা জিনিস, ফেয়ার ভ্যালু হলো আপনি ধরেন যে আপনার কাছে একটা ল্যাপটপ আছে গ্রামে, সো গ্রামে ল্যাপটপ থাকলে ওই জায়গা অনেকেই ল্যাপটপ কিনতে চাবে না, ফেয়ার মার্কেট প্রাইস নাই আছে, এবং যারা কিনতেছে মার্কেট পার্টিসিপেন্ট তাদের ওই নলেজটাও নাই। নলেজ আছে যে ল্যাপটপ কোন ল্যাপটপ, অনেকের ক্ষেত্রে অনেকে থাকতে পারে, but they have the sufficient knowledge about agriculture, social norms, social structure. They have the good enough knowledge, but in terms of computer, laptop, and artificial intelligence, so they have little knowledge about it. But fair value বলতে আমি কি বোঝাচ্ছি যে ওই ল্যাপটপটা যখন কোনো পার্টিসিপেন্ট একটা মার্কেটে তারা ওয়েল নন এবং তাদের ওয়েল ইনফর্ম, এরকম পার্টিসিপেন্টরা যখন এইটা প্রাইস ডিটারমাইন করবে, সেই প্রাইসটাকে বলা হবে হলো ফেয়ার ভ্যালু। ওকে, ধরেন আমি একটা লিম্বারগিনি কিনে নিয়ে আসলাম, কিন্তু বাংলাদেশে এটা সেল করতে যাব, লিম্বারগিনি কেনার মতন কোনো লোক নেই বা এই গাড়ি সম্পর্কে এরকম নাই, তো সেক্ষেত্রে এই যে ফেয়ার ভ্যালু আমি কিভাবে কম্পেয়ার করবো, করতে পারবো? কারণ কাস্টমারই নাই, তো ফেয়ার ভ্যালু কিভাবে ডিটারমাইন করবো? গাড়ি সম্পর্কে জানে তারা যদি ভ্যালুটা নির্ণয় করে, হ্যাঁ, এখানে বলছে ওই নলেজেবলই হইতে পারবে অথবা ট্রান্সফার করতে পারবে এবং ইন্টারনেট থাকতে হবে। ওকে, এই যে কি বলছে, ইন অ্যান অর্ডারলি ট্রানজাকশন বিটুইন মার্কেট পার্টিসিপেন্ট এট দ্য মেজারমেন্ট ডেট, এবং ওই পার্টিকুলার ডেটেই হইতে হবে ওই মার্কেট আছে। আমি ধরেন যে এরকম হয় না যে আপনি গরমের দিনে যে প্রোডাক্ট সেল করতে পারবেন, শীতের দিনে সে প্রোডাক্ট সেল করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি হয় যে আপনার কোন প্রোডাক্টটা সেল করবেন দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ ওই মেজারমেন্ট ডেট কি বলছি খেয়াল করেন। আপনি ফ্রিজ যদি গরমের দিনে বিক্রি করতে যান দেখবেন যে কাস্টমার চলে আসছে, বাট আপনি যদি আপনার বাসার ফ্রিজ শীতের দিনে বিক্রি করতে যান, তো লোকজন কি বলবে জানেন? আপনার আশপাশে যাদেরকে কাছে বিক্রি করতে পারবেন বলবে ভাই নষ্ট হয়ে গেছে, এই ফ্রিজ মনে হয় চলে না, এই জন্য বিক্রি করে দিচ্ছে। আসলে কিন্তু আপনার টাকার দরকার। সো এক্ষেত্রে মার্কেট পার্টিসিপেন্ট যারা, তারা কারা? আপনার হয়তো পরিচিত যারা, তারা মেজারমেন্ট ডেট কোনটা, শীতকাল না গরমকাল, যেই ডেটে আপনি ইন্টেনশন করছেন যে হ্যাঁ আপনি সেল করে দিন, ঠিক আছে, এর বিনিময়ে কি পাচ্ছেন আপনি? এইবার আসেন প্রথম থেকে, the price that would be received to sell an asset, ওকে, যেটা আপনি ওই সেল করে রিসিভ করতে পারবেন, অথবা paid to transfer a liability, অথবা ওইটার কারণে যে লাইবিলিটিটা আপনি ট্রান্সফার করে দিচ্ছেন। ওকে, সো সে ফর এক্সাম্পল আপনার এক প্রতিবেশী ছিল যে কিনা আপনার কাছে তার কাছে কর্জ করছেন, কি কর্জ করছেন, যে চাল ছিল না চাল নিয়ে আসছে,
অথবা তার কাছে 5,000 টাকা নিয়ে আসছেন, এখন বললেন ভাই তোমার চালও দিতে পারবো না, টাকাও দিতে পারবো না, তোমার এই ফ্রিজটা দিয়ে দিব। এটা হলো কি, পে টু ট্রান্সফার এ লাইবিলিটি। তার ওই ট্রান্সফার লাইবিলিটি ছিল ধরেন 10,000 টাকা। সো ইন টার্মস অফ ট্রান্সফার দ্য লাইবিলিটি ইউ আর মানে আপনি কি করতেছেন, আপনার ফ্রিজটা দিয়ে দিচ্ছেন। ওকে, আমরা আরো নেক্সট আরো ডিটেইলস বুঝবো ম্যাথের সাথে। ইম্পেয়ারমেন্ট ক্লজ। সো প্রত্যেকটা জিনিস আমি এখন একটু গল্পের মতন করে আপনাদের বলি, তো তাহলে আপনারা বুঝতে পারবেন, ব্রেনে থাকবে। এই আইএস নিয়ে যখনই আপনি প্যানিক হয়ে যাবেন তখন আপনার জন্য কষ্টকর মনে হবে। একটা সিম্পল একটা জিনিস দিয়ে আপনি দেখেন, আমি একটা বিল্ডিং করছি, সেটা হলো ধরেন যে কোনো একটা নদীর চরে, ধর পদ্মার পাড়ে বিল্ডিং, পদ্মার পাড়ে সেতু হয়েছে, পদ্মা সেতু। তো আমি কি করলাম, আমার ফ্যাক্টরি করলাম, পদ্মার পাড়ে নিয়ে যেয়ে ফ্যাক্টরি করলাম। তো পদ্মার পাড়ে নিয়ে ফ্যাক্টরি করার ফলে যেটা হয়েছে, যে ওই পদ্মার ওই ব্রিজের কারণে জমি কিনছি, এটা আমার অ্যাসেট, বিল্ডিং করছি, এটা আমার অ্যাসেট। এখন দেখা গেল যে ওই এলাকায় যেরকম ধরেন আগে কি ছিল, যে ওই যে ব্রিজের এই পিছের দিকে যে জমিগুলো, ওইগুলো কিন্তু এখন দাম বেড়ে গেছে, বাড়ছে না? আচ্ছা, ঠিক সিমিলারলি দেখেন কেরানীগঞ্জে জমির দাম বেড়ে গেছে, এই সাইডেরও জমির অনেক কিছু দাম বেড়ে গেছে, কিন্তু এটা কিন্তু এই ওই যে মানিকগঞ্জ এই দিকে কিন্তু বাড়েনি। তো এর ক্ষেত্রে কি হয়েছে, যে নর্মাল আর একটা জিনিস আপনাদের বলি, গল্প করতেছি এই জন্য বলতেছি যে আন্ডারস্ট্যান্ড করার জন্য খুব ইজিলি। টাইপরাইটার দেখছেন কি কে? টাইপরাইটার দেখছেন আপনারা? এখন তো ল্যাপটপ, ল্যাপটপ টাইপরাইটার দেখছেন? জি স্যার দেখেছি। তো দলিল লিখতো, এই টাইপরাইটার কিন্তু একসময় খুব ভালো প্রোডাক্ট ছিল। সো এই প্রোডাক্টটা, সো এখন কি হয়েছে, এটা কিন্তু এখন আর চলে না। চলে, যেমন ধরেন আপনি খুব দামি এক কোম্পানির টাইপরাইটার কিনছেন, সেটা হলো 10,000 টাকা দিয়ে, আপনি ধরছেন যে এই টাইপরাইটার 20 বছর যাবে, আসলে 20 বছর যাবে। ঠিক আছে, কি বলছি ভালো করে খেয়াল করেন, কত টাকাতে কিনছেন? 10,000 টাকা দিয়ে, এবং আপনি ধরছেন এটা লাইফ টাইম কয় বছর? 20 বছর। সো 20 বছরই যাবে। এখন কিনছেন ধরেন 2015 সালে, 10 সালে, কত সালে কিনছেন? 2010 সালে। 10 সালে কিনছেন, না 11তে কিনছেন, সহজ করে দিই, 11তে কিনছেন। এখন 21-এ এসে দেখলেন যে এইটা তো আর যাবে না, আপনার এটা কোনো কাজে লাগবে না, কারণ কম্পিউটার ছাড়া আপনি চলতে পারবেন না। টাইপরাইটার দিয়ে কেউ টাইপ করলে ভুল হয়, ইয়ে হয়, হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? কম্পিউটার লাগবে। সো এবার খেয়াল করেন আমি কি বলছি, 2011-এ ভালো করে বোঝার চেষ্টা করেন ব্রেনে, যে 2011-এ আপনি 10,000 টাকা দিয়ে একটা টাইপরাইটার কিনছেন। আমি লিখে রাখতেছি, মনে থাকবে না, 2011-এ। হ্যাঁ, সো 2011-এ আপনি 10,000 টাকা দিয়ে একটা টাইপরাইটার কিনছেন। সো আপনি ধরে নিছেন 20 বছর এটা লাইফ টাইম। তাহলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন কত বলেন? 500 টাকা। হ্যাঁ, 500 টাকা পার ইয়ার। তো আমার এখন কত সাল চলে? 2021 না? আমি 10 বছরের ডেপ্রিসিয়েশন কত হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 10 বছরে কত? পার ইয়ার কত? 50 ইনটু 50 বলছি 500, পার ইয়ার 500 টাকা না? 5,000 স্যার। হ্যাঁ, 5,000 টাকা। তো আমার অলরেডি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা? 5,000। 5,000। বুঝতে পারেননি কে কে? যে বুঝেন না সে বলেন এটা। মানে পার ইয়ারে ডেপ্রিসিয়েশন আমার কত? যেহেতু আমার ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট হলো 10,000 টাকা, 20 বছর আমার ইউজফুল লাইফ কত? 20 বছর। তো ডেপ্রিসিয়েবল অ্যামাউন্ট 10,000, ইউজফুল লাইফ 20, তো আমার পার ইয়ার ডেপ্রিসিয়েশন 500। তো আমার 10 বছর হয়ে গেছে। তো 10 বছরে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত হয়েছে? 5,000 টাকা। আর ক্যারিং অ্যামাউন্ট কত? ক্যারিং অ্যামাউন্টও 5,000, কারণ 10,000 থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিলে আমি কি পাই? ক্যারিং অ্যামাউন্ট। আমি ক্যারিং অ্যামাউন্টও 5,000, তাই না? জি স্যার। এখন ধরেন ক্যারিং অ্যামাউন্ট 5,000 টাকা আছে, সবকিছু ঠিক আছে, কিন্তু এখন দেখলেন যে 2021-এ এসে আপনি যে ডেপ্রিসিয়েশন চার্জ করবেন ওটাতে আপনি ইউজই করেন না, এবং এটা সর্বোচ্চ ইউজ করতে গেলে যে বেনিফিট পান সেটা আপনার জন্য অনেক মানে অত বেনিফিশিয়াল না। তো এইটা আপনি এখন ডিসিশন নিলেন যে এটা আপনি এটা দিয়ে আপনার কোনো কাজ হবে না। সো কাজ না হলে আপনি কি করবে? এই জিনিসটা কি হয়ে গেছে? দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য ক্যারিং অ্যামাউন্ট অফ অ্যান অ্যাসেট এক্সিডস রিকভারেবল অ্যামাউন্ট।
এই টাইপরাইটার দিয়ে যে কাজ করে আপনি যে টাকা ইনকাম করবেন, আপনি ধরেন দলিল লিখতেন অথবা আমি ধরেন দলিল লিখতাম, এখন আমার কাছে কেউ দলিল লিখতে আয় না, আমি টাইপরাইটার দিয়ে লিখলে কেউ আসবে। তো সেক্ষেত্রে ওইটার ক্ষেত্রে আপনার ইম্পায়ারমেন্ট যে লসটা, এটা কিন্তু দৃশ্যমান লস, দৃশ্যমান লস না। সো দ্যাট ইজ কল ইম্পায়ারমেন্ট। বুঝতে পারছেন ইম্পায়ারমেন্ট লস কিভাবে হয়? মানে ওই অ্যাসেটটা যে ইন্টেন্ডেড ইউজ করছিলেন সেই ইন্টেন্ডেড ইউজ করা যাবে না এবং ওই ভ্যালুটা কমে আসছে। স্যার গুডউইলে তো স্যার অনেক সময় ইম্পেয়ারমেন্ট লস হয়, বিভিন্ন ব্যালেন্স শিটে অনেক সময় দেখি আমরা। হ্যাঁ, সো ওইটা আলাদা জিনিস, ইনটেনজিবল অ্যাসেটের আমরা কি করে দিব, ঠিক আছে। সো টেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে এটা ইম্পায়ারমেন্ট লস। আর একটা হলো পিপি এর ক্ষেত্রে টেনজিবল যে অ্যাসেট গুলো আছে, সো এটা বুঝতে পারছেন। সো ইম্পায়ারমেন্ট কিভাবে হইলো, ওই 10,000 টাকার জিনিস কিন্তু এখন হয়তো আমি 2,000 টাকায় বিক্রি করতে পারবো। কত পারবো? রিকভারেবল করতে পারবো কত টাকা? 2,000 টাকাতে। বাকি 3,000 টাকা কি হবে? বাকি 3,000 টাকা ইম্পায়ারমেন্ট লস। ইম্পেয়ারমেন্ট লস হবে স্যার ওটা। গুড, বুঝতে পারছেন? জি স্যার। স্যার পিপি মানে কি? পিপি প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট ভাইয়া, ঠিক আছে। আর টেনজিবল আইটেমস দ্যাট হেল্পস ইন প্রোডাকশন সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিসেস, পিপিএ যেটা বলছে, ঠিক আছে। স্যার তাহলে কি ইম্পায়ারমেন্ট লস কি বলা যায়, মানে যে টাকাটা আমি রিকভার করতে পারবো না, সেল পেজ গুলো করার পর অ্যাসেটের যে ক্যারিং টাকাটা আমি অ্যামাউন্ট রিকভার করতে পারবো না। নরমাল জিনিস শুনেন, এই যে বলবো আমি, সেগুলো ক্যারিং অ্যামাউন্টের থেকে যদি কোনো অ্যাসেটের রিকভারেবল অ্যামাউন্ট যদি কমে যায়, সো দ্যাট ইজ কল্ড ইম্পায়ারমেন্ট। আমার ক্যারিং অ্যামাউন্ট আছে 5,000 টাকা, কিন্তু এই অ্যাসেটটা থেকে আমি যদি রিকভার করি, তাহলে সর্বোচ্চ গেলে পরে আমার রিকভার করতে পারবো 2,000 টাকা, তাহলে বাকি 3,000 টাকা কি? আমার ইম্পায়ারমেন্ট লস। আইএস বলছে যে লস হইলে সাথে সাথে রিকগনাইজ করতে হবে। ওকে, সো পিপি আইটেমটা দেখলাম, এটা একটু একজন পড়েন। আর রেসিডুয়াল ভ্যালু তো আপনারা বুঝছেনই, এটা আর কি বলবো, ঠিক আছে। The estimated amount that an entity would currently obtain from disposal of the asset or after deducting the estimated cost of disposal. Okay, তো এটাও বুঝাবো একদিন যখন ম্যাথ করব। সো আমরা বোধহয় এদিকে আর না যাই। Useful life, the period over which an asset is expected to be available for use by an entity, or the number of production of similar unit expected to be obtained from the asset by an entity. এই দুইটা থেকে বলা হলো কমন টার্মস ইউজফুল লাইফ। বুঝতে পারছেন? ওকে, ইউজফুল লাইফ কে একজন পড়েন একটু। স্যার পড়বো স্যার আমি? হ্যাঁ পড়েন। আমি একটা জিনিস মজার জিনিস দেখছি, আপনাদের নেক্সট ক্লাসে বলবো, ইন টার্মস অফ পার্টিসিপেন্ট। স্যার পড়লাম স্যার। হ্যাঁ ওকে, শিওর। Over which an asset is expected to be available for use by an entity, or the number of production or similar units expected to be obtained from the asset by an entity. ওকে, সো ইউজফুল লাইফ আমি একটা एग्जांपल দিছিলাম মনে হয়, যে ওই যে ফটোকপিয়ারের কথা। বুঝতে পারছেন ইউজফুল লাইফ কিভাবে ডিটারমাইন করতে হবে? জি স্যার, ক্লিয়ার এটা। ওকে, আমরা নেক্সট ইস্যু চলে যাই। টাইমলি শুরু করছি আমরা, টাইমলি শেষ করি, সো দ্যাটস ইম্পর্টেন্ট। এই জিনিসটা পরে আমরা শেষ করে দেবো আজকে ক্লাস। The cost of an item of PP shall be recognized as an asset if and only if it is probable that future economic benefits associated with the item will flow to the entity, and the cost of the item can be measured reliably. এই দুটি লাইন হলো আপনার অ্যাসেট কখন রিকগনাইজ করবেন এবং কিভাবে করবেন তার মেইন কি বলছে আবার বলেন। It is probable that future economic benefits associated with the item will flow to the entity. আমি যে আইটেমটা পারচেজ করতে যাচ্ছি বা কনস্ট্রাকশন করতে যাচ্ছি বা অ্যাকোয়ার করতে যাচ্ছি, সেই আইটেমটা থেকে ফিউচার ইকোনমিক বেনিফিটস উইল ফলো টু দ্য এন্টিটি। কিসের থেকে? যে আইটেমটা কিনতেছি। আর ওই আইটেমটার কস্টটা ক্যান বি মেজার রিলায়েবলি, এবং কস্টটা রিলায়েবলি মেজার করা যাইতে হবে। সো দ্যাট টাইম the cost of item of PP shall be recognized as an asset if and only if. এবার কেউ বলেন, যদি না বুঝে থাকেন বলেন। এইটাই হলো আপনার ডেফিনিশন। এই দুইটা লাইন মনে রেখেন। এবার একটা एग्जांपल দিয়ে আমরা শেষ করে দিই। A company signed a MOU to purchase a machine. পড়েন তো একজন এবং বলেন কি হবে। স্যার দেখা যাচ্ছে না তো স্যার। স্যার एग्जांपलটা পড়ে তো একটু স্লাইডটা আসেনি। স্লাইডটা আসেনি স্যার, আগের রিকগনিশন পেজেই আছে স্যার এখনো। ও স্লাইডটা আসেনি, আচ্ছা আচ্ছা দাঁড়ান নিউ শেয়ার দিয়ে দিই।
কই ওপেন করলাম তো এক্সাম্পল কম্পারেটিভলি আসছে না এবার ও না জি না স্যার এখনো আসেনি আসছে স্যার না হ্যাঁ এবার আসছে তো এবার এসছে হ্যাঁ জি এবার আসছে হ্যাঁ পরে এটাই শেষ আজকে আর না এটা দিয়ে বলেন তাহলে শেষ স্যার পড়বো করেন হ্যাঁ AB company signed an MOU to purchase a machine on 1st May 2015 from DF company. The machine will give economic output over 5 years. The purchase price is not determined between two parties. give the journal entry স্যার এটা তো বলেন কোনো কি ই না হবে অ্যাসেট হিসাবে রিকগনাইজ করা যাবে না কারণ পারচেজটা স্যার কোনো ইকোনমিক ট্রানজাকশন তো হয়নি স্যার বেনিফিট হওয়া তাহলে তো স্যার কোনো জার্নাল এন্ট্রি হবে না এটাতে নন ট্রানজাকশন আরে এটা কস্ট মেজারমেন্ট হয় না স্যার পারচেজ কস্ট আছে হ্যাঁ এমইউ যখন হইছে ওই জায়গায় কস্ট মেজার করে নিছে এখন Cost- বলেন কি হবে আচ্ছা কস্ট মেজার করে নিলে A company signed an MOU to purchase a machine on 1st May 2015 from DF company. The machine will give economic output over 5 years. The purchase MOU price বলতে কি বোঝায়, is স্যার? not determined between two parties. MOU ভাই এখন মানে ধরেন, মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ সো আমি তার কাছ থেকে একটা মেশিন কিনবো এই ডিটারমিনেশনে আমি গেছি জি স্যার কিন্তু যেটা থেকে ইকোনমিক বেনিফিট পাবো সেটাও ঠিক আছে বাট ওই কস্টটা কত হবে সেটা আমি এখনো ডিটারমাইন করি নাই এই জায়গায় কোনো জার্নাল এন্ট্রি হবে না না হবে না দুই নাম্বার স্যার অ্যাসেটের রিকগনিশনে লাস্টে লেখা ছিল স্যার কস্টটাকে রিলায়েবলি মেজার করা এখানে তো স্যার হ্যাঁ প্রাইসটা স্যার এখনো ডিটারমাইন হয় নাই তাহলে ওই কন্ডিশন একটা ফুলফিল হচ্ছে না তাহলে কোনো জার্নাল এন্ট্রি হবে না স্যার এখানে হ্যাঁ জার্নাল এন্ট্রি হবে না কোনো ট্রানজাকশনই হয়নি হ্যাঁ সো এটা কোনো জার্নাল এন্ট্রি হবে না এই 2 নাম্বারটা দেখেন একটু আমার মনে হয় আমরা নেক্সট দিন দেখি আপনাদের পরে ক্লাসের টাইমও হয়ে যাচ্ছে নাকি জি স্যার জি স্যার জি স্যার নেক্সট দিন দ্যাট উইল বি গুড তো এটা স্যার স্লাইডগুলো আমরা ওই সিলেক্ট পেতে পারি হ্যাঁ স্লাইডগুলো দিয়ে দিব আমি আসলে সময় পাচ্ছি না আমি বিজি টাইমের ভিতর যাচ্ছি তো আমি আপনাদের কথা মনে রাখছি তো আমি জি। বোধহয় দিয়ে দিব খুব শীঘ্রই জি স্যার স্যার স্লাইড তো চলে গেল ও আজকে শেষ স্যার কি বুঝিনি আজকে কি স্যার এখানেই শেষ কোথায় না আই হ্যাভ অলরেডি জয়েন ও না স্যার স্লাইডটা চলে গেছে তো আপনার ক্লাস আরো করি এইজন্য ভাইয়া বলতেছে আপনি চলে গেলেন স্যার ও ক্লাস শেষ কিনা হ্যাঁ ক্লাস শেষ তো টাইমলি সবকিছু টাইমলি করবেন 8:30 বাজে 8:34 বাজে এই জন্য টাইমলি স্যার একটা কোশ্চেন ছিল হ্যাঁ স্যার এই একটা কোশ্চেন ছিল ডেফিনিশনটা দেখেন আপনারা তারপর আমরা শেষ করে দিই বাই বাই গুড নাইট করে দিই হ্যাঁ এটা একটু স্যার, একটা- ভালো করে বুঝেন স্যার একটা অন্য কোশ্চেন ছিল বলবো একটু ভাই প্লিজ এই ডেফিনিশনটা দেখেন তারপরে বলেন দেখছেন না এটা দেখা যাচ্ছে না স্লাইড জি স্যার জি স্যার দেখা যাচ্ছে স্যার Okay, good. দেখেন, it is probable that future economic benefits associated with the item will flow to the entity. কোন একটা আইটেম যেটা আমি কিনবো যার থেকে ইকোনমিক বেনিফিট ফিউচার ইকোনমিক বেনিফিট বর্তমান না ফিউচার ইকোনমিক বেনিফিটস উইল ফ্লো টু দ্য এন্টিটি এবং ইট ইজ প্রবাবল আপনারা তিনটে ওয়ার্ডের পার্থক্য একটু খুঁজে বের করবেন প্রবাবল পসিবল আর এটা হলো কি যেন প্রবাবল পসিবল আর প্রভিশন এই তিনটের ভিতর পার্থক্য খুঁজে বের করবেন তখন বুঝতে পারবেন হোয়াট ইটস প্রবাবল এই প্রবাবল বলতে এক্ষেত্রে কি বোঝাইছে the cost of an item can be measured reliably এবং কস্টটারে রিলায়েবলি মেজার করা যায় ঠিক আছে সো এবার বলেন ওকে আমরা স্লাইড অফ করে দিই যদি কোনো কোশ্চেন থাকে বলেন এবং গুড নাইট বলেন স্যার গুডউইল ক্যালকুলেশন করা হয় কিভাবে শুনাম এই গুডউইল আসবে গুডউইল আপনার এই চ্যাপ্টারের ভিতর পড়ে না গুডউইলের জন্য আলাদা করে আসবে জি স্যার আপনি শেষ করে দেন হ্যাঁ জি জি ওকে থ্যাংক ইউ গুড নাইট থ্যাংক ইউ স্যার